আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং অডিও ভিডিও পাচ্ছেন কিনা কনফার্ম করেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। শুরু করার আগে মনে হয় কি একটা ইসিজি নিয়ে আপনারা মাথা গরম। বলেন, কি দেখতে পাচ্ছেন? ডায়াগনোসিস কি বলেন? ট্র্যাপ কিউ করেন। আরে ভুল হবে তো, চেষ্টা করতে থাকেন। দেখি বলেন প্রথমে রেড কি। ভাইয়া, 2, 3 AVF তো ST এলিভেশন দেখা যাচ্ছে। আচ্ছা, একটা একটা করে। প্রথমে হোয়াট ইজ দ্য রেড? রেড কত? রিদম কি? এই দুইটাকে আনসার দেন। কি হলো, কেউ রেড বলতেছে না কেন আমাকে? 1 2 3 4 5 6, 6টা বড় ঘর আছে। কত? 50। রেড ইজ 50। 50 ব্র্যাড ইজ প্রেজেন্ট। এবার রিদম ক্রসলি এদিকে নর্মালি ছিল, এই জায়গায় একটা অজগর মনে হচ্ছে, তারপরে আবার নর্মাল। ঠিক আছে, আচ্ছা দেখলাম 50 রিদম ডিস্টার্ব মিনিট ভাইয়া আর রিদম রেগুলার। রেগুলার। একটা জায়গার মধ্যে একটু ঝামেলা, এই জায়গাটা না থাকলে রিদম পুরাই রেগুলার থাকতো। আচ্ছা, এবার বলেন পি ওয়েভ দেখা যাচ্ছে? পি ওয়েভ দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া দেখা ওকে, অ্যান্ড পি ওয়েভ কয়টার জন্য কয়টা কিউআরএস আসতেছে, এবং পি আর ইন্টারভেল একই রকম আছে না সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে ভাইয়া। এখান থেকে দেখি আমরা পি, পি আর ইন্টারভেল, তারপর একটা পি, পরে আবার একটা পি, ইন্টারভেল সেম, তারপর একটা পি, আবার একটা পি, আবার কি আছে? তারপর একটা পি, আবার একটা পি, ইন্টারভেল সেম, তারপর একটা পি। খালি এই জায়গাতে এসে একটা ভেজাল হয়ে গেছে। তারপরে আবার একটা পি, পি আর ইন্টারভেল সেম, পি, নর্মাল পি, পি আর ইন্টারভেল সেম, পি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিদম? কি মনে হচ্ছে রিদমটাকে? রেগুলারলি রেগুলার। রেগুলারলি ইরেগুলার। রেগুলারলি ইরেগুলার। মোটামুটি আমি যদি এই ঝামেলাটা বাদ দেই, খালি ঝামেলাটাকে বাদ দিলাম, ঝামেলাটাকে বাদ দিয়ে চিন্তা করি, অল দা ওয়ে এখান থেকে এখানে রেগুলারই ছিল। জি ভাইয়া। ঠিক আছে, একদম রেগুলার। প্রত্যেকটা 5 ঘর পর পর, 6 ঘর পর পর আসতেছে। খালি এখানে একজন ঝামেলা করে দিছে। এই ঝামেলাটা কোত্থেকে এটা একটু পরে আমরা এক্সপ্লেন করতেছি। আচ্ছা, একটা পি এর জন্য, দুইটা পি এর জন্য একটা কিউআরএস, একটা কি হয়? সেটাকে আমরা কি বলি? 2:1 2:1 আচ্ছা, 2:1 এর রিদম 2:1 এগুলা 2:1 এর রিদম কেমন হয় বলছিলাম? 2:1 রেগুলার। রেগুলার হয়। রেগুলার হয় ভাইয়া। 2:1 এ রিদম রেগুলার হয়, এবং সে কারণে আমরা দেখতেছি এখান থেকে এতটুকু পর্যন্ত রিদম রেগুলার। মাঝখানে এই একজন ভেজাল করে ফেলছে। এই ভেজালটাকে আমরা একটু পরে এক্সপ্লেন করব, এই ভেজালটা আসলে কি হয়েছে এখানে। আচ্ছা, গেল। তাহলে আমরা রিদম রেগুলার
আমরা হচ্ছে কি 2:1 এভিলক ডায়াগনোস করে ফেলছি। এরপর কি আছে এসটি সেগমেন্ট Elevated. ইলাভেশন আছে। আচ্ছা, মেনলি 2-3 AVF এ এসটি সেগমেন্ট ইলাভেশন আছে, আর 1 AVL এ Depressed. ডিপ্রেসড। আচ্ছা, 2-3 AVF এ এসটি সেগমেন্ট ইলাভেশন থাকলে কোন রিজনের Inferior MI. posterior ইনফিরিয়র এমআই এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি মাঝে মধ্যে যারা ইনফিরিয়রকে সাপ্লাই দেয় ওরা পোস্টেরিয়র এরিয়াতেও চলে যেতে পারে। এদিকে আমরা তাকাই, এখানে কিছু নাই, কিন্তু এই জায়গায় কি দেখা যাচ্ছে? ST depression. Depression. ডিপ্রেশন তার মানে প্রবাবলি ইট ইজ অ্যান ইনফিরিয়র এমআই Inferior MI with with posterior posterior extension. Posterior. এরপর তাহলে আমার কাজ কি? ইনফিরিয়র এমআই পাইলে আরেকটা ইসিজি করতে হবে কোন দিকে? Right sided Right sided ECG. ST. রাইট সাইডের একটা ইসিজি করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ডায়াগনোসিস। বুঝে গেছে? ওকে, এবার তাহলে আমরা মেইন পড়াতে চলে যাই। অ্যারিথমিয়াটা একটু ঝামেলাপূর্ণ জিনিস। এটা প্রত্যেকদিন সকালেই দেখা গেছে, আমি কতগুলো ক্লাস নিচ্ছি, লাস্ট ক্লাস থাকে এটা, লাস্ট ক্লাসে এসে যে সবার মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য বলি আশেপাশে পানি টানি থাকলে ঠান্ডা ঠান্ডা কিছু রাখেন, গরম টরম হয়ে গেলে মাথায় দিবেন। ঠিক আছে, কারণ মাথা গরম হবে। অ্যারিথমিয়া জিনিসটা এরকম যে মাথা গরম করে দেয়। ঠিক আছে, তাহলে দেখা যাক মাথা আমরা কতটুকু ঠান্ডা রেখে আজকে অ্যারিথমিয়াটাকে আমরা মাথার মধ্যে ঢুকাইতে পারি। তো তার আগে হচ্ছে একটু রিদম নিয়ে কথা বলবো, বাট কথা বলে ফেলছি অ্যাকচুয়ালি রিদম নিয়ে, তারপর আবার একটু বলি। আমরা জানি রিদম দুই প্রকার, রেগুলার, ইররেগুলার। ইররেগুলার আবার বলছি রেগুলারলি ইররেগুলার, আর একটা হচ্ছে ইররেগুলারলি ইররেগুলার। নর্মাল হার্টের রিদম রেগুলার হয়, আবার ইররেগুলারলি ইররেগুলারও হইতে পারে। কখন হইতে পারে ইররেগুলারলি ইররেগুলার? ইয়ং এজ, যাদের হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম খুব ভালো কাজ করে, ওদের দেখা যায় রেগুলারলি ইররেগুলার হয়। কিভাবে হয়? এবং ওই রিদমটার নামকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। এবার আমরা দেখি কিভাবে হইতে পারে। নর্মাল অবস্থায় এটা যদি আপনার হার্টটা হয়, এখানে হচ্ছে লাংস। একটা মানুষ শ্বাস নিচ্ছে, ইনস্পিরেশনের ফেজে আছে, তখন এই ফুসফুস চারদিকে বড় হচ্ছে, বাতাস ঢুকতেছে, ইনফ্লেটেড হচ্ছে। এই ফুসফুসের মধ্যে কি থাকে? ক্যাপিলারিস থাকে, পালমোনারি ক্যাপিলারিস, ভিউলার ক্যাপিলারিস গুলো থাকে। পুরা যখন ডায়ালেটেড হচ্ছে ফুসফুসটা, বাতাস ঢোকার কারণে ইনফ্লেশন হচ্ছে, ক্যাপিলারিস গুলাও ডায়ালেটেড হয়। এবং ওই অবস্থায় যখন আমার রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে যাচ্ছে, এই ব্লাডের একটা মেজর পোর্শন এই ক্যাপিলারি গুলো বড় হয়ে গেছে, ক্যাপিলারি গুলোর মধ্যে জমা হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট লাংস থেকে যে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে আসতেছে সেটার পরিমাণ কম থাকে। ম্যাক্সিমাম ব্লাড দেখা যায় ইনস্পিরেশনের সময় ফুসফুসের ভিতরে জমা হয়ে গেছে। থিঙ্ক দ্য ফুসফুস লাইক হচ্ছে একটা ফোমের মতো। ফোমকে পানিতে চুবাইছেন, ওটার মধ্যে পানি সোপ করে গেছে, পানি জমা হয়ে গেছে ওখানের মধ্যে। তো ফুসফুসের ক্ষেত্রে এরকম ক্যাপিলারির মধ্যে ব্লাড গুলো জমা। তাই শ্বাস যখন নিচ্ছেন আপনি ইনস্পিরেশন, তখন আপনার প্রিলোড কমে যাচ্ছে। প্রিলোড কমে যাওয়ার মানে হচ্ছে স্ট্রোক ভলিউম কমে যাবে। স্ট্রোক ভলিউম কমে যাওয়ার মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট আমরা জানি স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম গেল কমে। আমি জানি যে বডির মেকানিজম হচ্ছে কার্ডিয়াক আউটপুটকে সবসময় নর্মাল লেভেলে রাখার চেষ্টা করবে।
তখন হার্ট রেট কি হবে? হার্ট রেট বেড়ে যাবে। বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে গিয়ে এটা নর্মাল অবস্থানে চলে আসবে। তার মানে দাঁড়াচ্ছে যখন আপনি শ্বাস নিবেন ইন্সপিরেশন, তখন আপনার হার্ট রেট বেড়ে যায়, কারণ স্ট্রোক ভলিউম তখন কমে যায়। আবার যখন আপনি শ্বাস ছাড়তেছেন তখন আপনার পুরো লাংস স্কুইজ হচ্ছে। স্কুইজ হওয়ার কারণে আগে যে ব্লাড গুলো জমা ছিল ওগুলো তো আসতেছে লেফটে, সাথে হচ্ছে কি ব্লাড পাঠাচ্ছে। এই সবগুলো যখন একসাথে যুক্ত হয় ব্লাড, তখন স্ট্রোক ভলিউম আগে থেকে বেড়ে যাচ্ছে, কারণ প্রিলোড বেড়ে গেছে। স্ট্রোক ভলিউম যখন বেড়ে যায় তখন আবার কি টার্গেট হচ্ছে বডির কার্ডিয়াক আউটপুটকে একটা সবসময় নর্মাল রেঞ্জে রাখা। তখন হার্ট রেট কি হবে? কমে যাবে। তখন হার্ট রেট কমে যায়। এই যে এক্সপিরেশনের সময় আপনার হার্ট রেট কমে গেল, আবার ইনস্পিরেশনের সময় হার্ট রেট বেড়ে গেল, এটাকে আমরা দেখি একটা রেগুলারলি ইররেগুলার অ্যারিথমিয়া হিসাবে। আমি যদি আঁকি, ঠিক আছে, আমি দেখবো যে প্রথমে থাকবে ধরেন 5 গ্যাপ, মানে হার্ট রেট স্লো, রোগী হচ্ছে শ্বাস ছাড়তেছে, শ্বাস ছাড়া শেষ, এবার শ্বাস নেওয়া শুরু করলো। শ্বাস যখনই নেওয়া শুরু করবে ইন্সপিরেশন ফেজ, আস্তে আস্তে হার্ট রেট বাড়তে থাকবে। বাইরে গেল একদম, রোগী করলো কি এখন আবার শ্বাস দিল ছেড়ে, ছাড়া মাত্র গ্যাপ আবার 5, তারপর আবার আস্তে আস্তে করে শ্বাস নিচ্ছেন 4, 3, 2, ঠিক আছে, তারপর আবার 5, 4, 3। অর্থাৎ আস্তে আস্তে দেখবেন যে গ্যাপ কমতেছে, তারপর আবার বেড়ে গেছে। আস্তে আস্তে দেখবেন হার্ট রেট কমতেছে, আবার বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে। এই ফেনোমেননটা দেখা যায় হচ্ছে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে, যাদের হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেম খুব রেসপন্সিভ, ঠিক আছে, ভালো আছে নার্ভাস সিস্টেম, বিশেষ করে অটোনমিক, সিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যাদের অনেক ভালো আছে, ওদের ক্ষেত্রে এরকম রিদম দেখা যায় যে ইন্সপিরেশনের সাথে হার্ট রেট আপ ডাউন করে খুব। কিন্তু যার বয়স হয়ে গেছে ওর আর হচ্ছে এরকম রেসপন্স থাকে না, কারণ বয়সের সাথে সাথে দেখা যায় অনেক কোমরবিডিস থাকে, এবং সবচেয়ে কমনেস্ট হচ্ছে গিয়ে ডায়াবেটিস হচ্ছে গিয়ে অটোনমিক নিউরোপ্যাথি হয়, মানে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম খুব একটা ভালো আর কাজ করতে পারে না, সে আস্তে আস্তে তার ইফিসিয়েন্সি কমে যায়, এফিকেসি কমে যায়। এবং বয়সের সাথে সাথে দেখা যায় কি হয়, বডির সবকিছু বুড়া হইতে থাকে, ডিজেনারেশন হয়, সো নার্ভাস সিস্টেমও ডিজেনারেশন হয়, ঠিক আছে, তখন আর দেখা যায় এতটুকু মিস দেখা যায় না। এটা মাথায় রাখবেন, ইয়ং পেশেন্টের ক্ষেত্রে আপনি হচ্ছে এরকম পেতে পারেন রেগুলারলি ইররেগুলার রিদম, যেখানে আস্তে আস্তে করে হার্ট রেট কমবে, আবার বেড়ে যাবে, সরি আস্তে আস্তে করে বাড়বে, তারপর আবার দেখবেন যে হুশ করে কমে গেছে, তারপর আবার বাড়বে, আবার কমবে। শ্বাস প্রশ্বাসের সাথে হার্ট রেট উঠানামা করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। এটাও পরে হচ্ছে কি আমাদের রেগুলারলি ইররেগুলার অ্যারিথমিয়া আন্ডারে। এবার এই অ্যারিথমিয়া জিনিসটাকে আমরা সাস্টেইনেবিলিটির উপর বেসিস করে ভাগ করব। সাস্টেইনেবিলিটি মানে কি? ধরেন একটা অ্যারিথমিয়া মানে কি? রিদম উল্টাপাল্টা হওয়া, তাল ছুটে গেছে। তো আমরা দেখছি যে যত ধরনের, বিশেষ করে রেগুলারলি ইররেগুলার যেগুলা, ওগুলা যেমন হচ্ছে কি আমি দেখছি মুভি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে হচ্ছে, তারপর এখানে দেখলাম সাইনাস অ্যারিথমিয়া, ওগুলা মেইনলি হচ্ছে ওদের রিদমের মধ্যে পড়ে। আর এখন আমরা ডিসকাস করব
solely irregular arrhythmia নিয়ে, irregular arrhythmia। এটাকে দুইটা মেইন ভাগে ভাগ করা যায় ডিপেন্ডিং অন সাস্টেনেবিলিটি। মানে হচ্ছে সাপোজ আপনার হার্ট খুব ভালো চলতেছে, নর্মাল, মাঝে দিয়ে একটা বিট হঠাৎ করে টাইমের আগে হয়ে গেল বা টাইমের থেকে পরে হয়ে গেল বা একটা ঝামেলা করে দিল, তারপর আবার নর্মাল চলতেছে। তো এই যে একটা বিট, এটার জন্য মনে হবে যে এখানের মধ্যে একটা অ্যারিথমিয়া আছে। এটাকে আমরা বলতেছি নন সাস্টেইন, মানে যে একবার হয়ে তারপর আবার নর্মাল চলতেছে রিদম। আরেকটা ভাগে আমরা ভাগ করতেছি সাস্টেইন, মানে অ্যারিথমিয়া শুরু হইছে, রিদম ভক্কর চক্কর হয়ে আছে এবং সেটাকে আপনি বাইরে থেকে যতক্ষণ ওষুধ দিবেন না, ঠিক করতেছেন না, ততক্ষণ ওই ভক্কর চক্কর অবস্থায় চলতে থাকবে। সেটা হচ্ছে আমাদের সাস্টেইনড অ্যারিথমিয়া। তাহলে সাস্টেনেবিলিটির উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায় রিদমের ঝামেলাগুলাকে। তো যেগুলো হচ্ছে আমাদের সাস্টেইন না, সেটার উপর বেসিস করে সেগুলাকে একটা বড় সড়ো গ্রুপ জুড়ে আছে হচ্ছে একটপিক। এবার আমরা ডিসকাস করি হোয়াট ইজ অ্যান একটপিক। এই ছবিটা দেখেন, ছবি এ। এখানে রিদম কিরকম, রেগুলার না ইরেগুলার? ইরেগুলার রিদম। আচ্ছা, ইরেগুলার রিদম আমরা দেখতেছি এখানে রিদমটা ইরেগুলার। আচ্ছা, এইখানের মধ্যে রিদম বললেন ইরেগুলার, রেট আচ্ছা বাদ দিলাম, পি ওয়েভ। দেখেন তো এখানে সবগুলা পি ওয়েভের চেহারা কি একই রকম না ডিফারেন্ট? ডিফারেন্ট আছে। ডিফারেন্ট। 3 নাম্বারটা চেহারা ডিফারেন্ট। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখেন, এখানের গ্যাপ কয় ঘর? 2 লার্জ স্কয়ার। এখানের গ্যাপ 2 লার্জ স্কয়ার। কিন্তু এখানের গ্যাপ কত? এইটাও अराउंड 2 লার্জ। 1.5 কম 1.5। 1.3। 1.5। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, যদি সবকিছু নরমাল থাকতো তাহলে আমি দাগ দিই, হ্যাঁ, ধরে নিলাম এটা একটা নরমাল বিট, এটা একটা নরমাল বিট হিসাবে এর পরের যে হার্টবিট সেটা আসার কথা ছিল এই জায়গায়, কিন্তু সে এই জায়গায় আসে নাই। না এসে সে কি করছে, সময়ের আগে আসছে না পরে? আগেই চলে আসছে আগে আসছে। সময়ের আগে চলে আসছে, সময়ের থেকে সে আগে চলে আসছে। আচ্ছা, এখন সময়ের থেকে আগে যখন চলে আসবে একটা জিনিস, সেটাকে আমরা বলি একটপিক। ধরেন আমরা দেখছি যে একদম শুরু থেকে, প্রথম ক্লাস থেকে আমরা দেখছি যে হার্টের সবগুলো সেলের মধ্যেই অটো রিদমিসিটি একটা প্রপার্টি আছে। মানে হচ্ছে ওরা চাইলে নিজে থেকেই ইলেকট্রিক্যাল ইম্পালস ক্রিয়েট করতে পারে। আর যতক্ষণ অফিসে বস থাকে, এসএ নোড, এভি নোড, মানে জাংশন, তার নিচে ভেন্ট্রিকল, যতক্ষণ বসরা থাকে ততক্ষণ সিকোয়েন্স মেনে হচ্ছে কি কাজ করে, কোনো উল্টাপাল্টা করে না। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এরকম সব জায়গাতে থাকে যে বসের কথা মাঝে মধ্যে অমান্য করে ফেলে, করে একটা ঝামেলা বাঁধায় দেয়। একটপিক জিনিসটাও সেরকম, সুন্দর করে হচ্ছে কি নোড খুব সুন্দর করে জিনিসটাকে চালাচ্ছিল, তখনই এবং সে বলছে যে হ্যাঁ একটা রেটে চালাচ্ছে নির্দিষ্ট, এখানে আসবে
তারপরটা এখানে, তারপরটা এখানে আসার কথা। কিন্তু হার্টের মধ্যে এক্সাইটেড এক্সাইটেড হয়ে করছে কি, একটা ইম্পালস দিয়ে দিছে। একটা ইম্পালস ক্রিয়েট করে সে নিজেই পুরো হার্টকে ডিপোলারাইজ করে একটা কিউআরএস ক্রিয়েট করে ফেলছে। এই যে বিষয়টা হয়, এটাকেই আমরা বলি একটপিক বিট অথবা প্রিম্যাচিউর কন্ট্রাকশন। তো একটপিক মানে তো গাইনি হয়তো পড়ছেন বা পড়তেছেন যে একটপিক প্রেগনেন্সি নামক একটা টার্ম আছে, মানে যেটা হচ্ছে গিয়ে ইউটেরাসে না হয় অন্য কোনো জায়গায় হয়, মানে জায়গা থেকে বেজায়গায়, সোজা কথা। একটপিক বিট দিয়েও সেটাই বুঝাইছে যে যে সময় আসার কথা তার আগেই একটা হার্টের বিট চলে আসছে, কিউআরএস চলে আসছে। এই জিনিসটাকে বলা হয় একটপিক, এবং এটার জন্য হার্টের অটো রিদমিসিটি বৈশিষ্ট্যটা দায়ী। দেখা যায় কেউ না কেউ বিদ্রোহ ঘোষণা করে হার্টের কোনো একটা অংশ, হয় অ্যাট্রিয়াম, না জাংশন, না ভেন্ট্রিকল, এই তিনটা গ্রস ভাগাভাগির কোনো না কোনো জায়গার কোনো না কোনো সেল অ্যাসিনোডকে অমান্য করেই নিজে একটা ইম্পালস দিয়ে ফেলে, দিয়ে একটা কিউআরএস কমপ্লেক্স করে ফেলে। এই ফেনোমেননটাকে আমরা বলতেছি একটপিক। আচ্ছা, এখন কেউ আমার সাথে তর্ক করতে পারে যে ভাই এমন হইতে পারে না যে এখান থেকে হার্ট রেট বাড়া শুরু করছে, সেই জন্য মনে হচ্ছে যে এটা কাছাকাছি হয়ে গেছে। কারণ আমরা বলছি একটা পেশেন্টের যখন সাইনাস অ্যারিথমিয়া হবে, এরকম করে আস্তে আস্তে হার্ট রেট বাড়তে থাকবে, তারপর একটু পরে হার্ট রেট কমতেছে, বা এরকম একটা ফেনোমেনন হচ্ছে। ঠিক আছে, তো এইখানে কেউ আমার সাথে বলতেই পারে যেটা হার্ট রেট এখানে বাড়ছে, তাই আমি বললাম ওকে ফাইন, হার্ট রেট বাড়ছে দেখে কাছাকাছি চলে আসছে। কিন্তু হার্ট রেট যদি বাড়ে তাহলে কি হবে? এই ডিস্টেন্সটা আপনারা বলছেন 1.5 ঘর, তাহলে পরের যে বিটটা আসার কথা সে কত ঘর পর আসার কথা? 1.5। স্বাভাবিক, ধরে নিলাম এখান থেকে হার্ট রেট বাড়া শুরু করছে, তার মানে পরের জনকেও 1.5 অর্থাৎ এখানে আসার কথা। কিন্তু পরের জন আসছে আগে না পরে? পরে 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 আসছে, পরের জনের ডিস্টেন্স বেশি এই টাইমের থেকে। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে এখানে হার্ট রেট বাড়ে নাই, এখানে একটপিক হার্টের কোনো একটা অংশ বিদ্রোহ ঘোষণা করে অ্যাসিনোড ইম্পালস দেওয়ার আগেই নিজে ইম্পালস দিয়ে ফেলছে। তাহলে একটা বিট বা একটা কিউআরএস কমপ্লেক্স সেটা একটপিক কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, একটা 1 নাম্বার, একটা 2 নাম্বার। প্রথম কথা, সময়ের আগে, যখন আসার কথা সময়ের আগে আসতে হবে। যদি সময়ের আগে বিট আসে, এটা হচ্ছে প্রথম সত্য। দেখি এখানে সত্য ফিল আপ করতেছে, হ্যাঁ এটা ছিল টাইম, এটা হিসাব করলে টাইম ছিল এদিকে, সে সময়ের আগে চলে আসছে, সো প্রথমটা ফিল আপ করছে। তারপরে এই যে দেখালাম একটা হিসাব, যে এটার মাঝখানে যে ডিস্টেন্স একটপিকের সাথে আগের নর্মালটার আর একটপিকের সাথে পরের যে নর্মালটা, এটার ডিস্টেন্সের মধ্যে অবশ্যই পরের ডিস্টেন্সটা বেশি হবে। এই জিনিসটাকে আমরা বলি পজ, অনেকে বলে কম্পেনসেটরি পজ। ঠিক আছে, তাহলে প্রথম কথা সময়ের আগে আসতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে পজ থাকতে হবে, বিটের পরে একটা কম্পেনসেটরি পজ বা বিটের পরে যে সময়, পরের বিটের সাথে যে সময় সেটা বেশি হইতে হবে। যদি এই দুইটা জিনিস থাকে, আমরা ওই বিটটাকে বলবো এটা হচ্ছে একটা একটপিক বিট, এটা অ্যাসিনোড থেকে আসে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে আসছে, ইটস অ্যান একটপিক বিট। এতটুকু পর্যন্ত কোশ্চেন থাকলে আমাকে করেন। ভাইয়া পজ বললেন, ওই জিনিসটা আরেকটু বলেন, মানে কম্পেনসেটরি পজের ওই আচ্ছা, ব্যাপারটা। এখানে আমরা দেখলাম 10টা ছোট ঘর, পরের জন চলে আসছে 7টা ছোট ঘরে। হিসাব মতে আমি যদি বলি এটা নর্মাল, এখানে এসে আমার হার্ট রেট বেড়ে গেছে দেখে
সে সময়ের আগে চলে আসছে। তাহলে ওর পরে বিটটা আসার কথা ছিল এখানে, যেখানে ডিস্টেন্স হবে 7, কিন্তু এই ইসিজিতে দেখেন পরের বিটটা আসছে যে ডিস্টেন্স কয় ঘর? 10টা ছোট ঘর, 10 তাই না? তা এই যে দুইটার মাঝখানে ডিফারেন্স, এখানের গ্যাপ আর এখানের গ্যাপ, এই যে ডিফারেন্স, এটাকে আমরা বলতেছি পজ। মানে হচ্ছে লাল গ্যাপটা সব সময় সবুজ গ্যাপের থেকে বেশি হবে, এই জিনিসটাকে বলতেছি কম্পেনসেটরি পজ অথবা খালি পজ। বুঝা গেছে? নাম দিলাম, বুঝা গেছে কিনা? ওকে, যেহেতু কোশ্চেন নাই মানে একটু বুঝা গেছে। আচ্ছা, তাহলে দুইটা জিনিস আমরা করলাম। এক নাম্বার আমরা দেখলাম, আইডেন্টিফাই করলাম যে ইট ইজ অ্যান একটপিক। এরপর আমাদের আরেকটা কাজ আছে, এবার আমাকে বলতে হবে, আমি বলছি হার্টের কম্পার্টমেন্ট হিসেবে ভাগ করছি, ডিপার্টমেন্ট, হার্টটাকে চালায় কে কে। উপরের দিকে হচ্ছে অ্যাট্রিয়াম, মাঝখানে জাংশন, তার নিচে ভেন্ট্রিকল। 3টা ডিপার্টমেন্ট, 3 ডিপার্টমেন্টে হার্টটাকে চালাইতে পারে, 3টা ডিপার্টমেন্ট। এবং আমরা দেখছিলাম কমপ্লিট হার্ট ব্লকের সময় জাংশন বা তার উপরের থেকে যদি আমি ভেন্ট চলে, কিউআরএস কেমন হবে? ন্যারো না ওয়াইড? ন্যারো। ন্যারো। আর জাংশনের নিচে যখন যাবে তখনই কিউআরএস হোয়াইট। ওয়াইড, মানে ভেন্ট্রিকুলার হইলেই কিউআরএস ওয়াইড। সোজা সাপটা কথা। হোয়াইট হবে। আচ্ছা, এবার এইখানে আপনাদের জন্য একটা কুইজ। এবার ধরেন এই যে অ্যাসনোড, এখান থেকে প্রতিবার ইম্পালস উৎপন্ন হয়ে লেফট রাইট দুইটা ভেন্ট্রিকলকে অ্যাট্রিয়ামকে ডিপোলাইজ করতেছে, এবং লিড টু, এটা হচ্ছে আমার লিড, এখানে আমি লাগাচ্ছি, লিড টু দিয়ে আমি দেখবো। আচ্ছা, প্রতিবার যদি অ্যাসেনোড থেকে ইম্পালস উৎপন্ন হয়, ওই হচ্ছে কি যে ভেক্টর ক্রিয়েট করতেছে, প্রত্যেকটা পি এর চেহারা কেমন হওয়ার কথা? মোটামুটি কাছাকাছি একই রকম হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। মোটামুটি একই রকম হবে। এর মাঝখানে যদি ধরেন হঠাৎ করে অ্যাট্রিয়াম এর কোন একটা সেল বললো না এবার আমি বিদ্রোহ ঘোষণা করব, এদিকে সেল, সে কি করলো? বিদ্রোহ ঘোষণা করে ইম্পালস দিল। এই ইম্পালস এদিকে গেল, এদিকে গেল, গিয়ে হচ্ছে গিয়ে অ্যাট্রিয়ামকে এরকম একটা ডিরেকশনে ডিপোলারাইজ করলো। এটার ফলে এই যে বিদ্রোহ ঘোষণা করে যে সে ইম্পালসটা দিল, দিয়ে যে সে হচ্ছে পিওএফটা বানাবে, সেটা চেহারা কি অ্যাসনোড থেকে যে পিওএফ ক্রিয়েট হচ্ছিল সেটার মতো হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে, কারণ আমি দেখতেছি ভেক্টরের ডিরেকশন নড়ে গেছে, মেজর ভেক্টরের ডিরেকশন আগের মতো ডিরেকশনে নেই, তার মানে চেহারা অবশ্যই অন্যরকম হবে। আচ্ছা, আমরা এই ইসিজিটাতে দেখতে পাচ্ছি যে পিকিউআরএস পিকিউআরএস আমি বুঝে ফেলছি একটপিক, এবং দেখতে পাচ্ছি ওর একটা পি আছে। পি থাকার অর্থই হচ্ছে এই একটপিকটার উৎপত্তি অবশ্যই জাংশনের উপরের জায়গা থেকে, মানে হচ্ছে অ্যাট্রিয়ামের গায়ে কেউ একজন বিদ্রোহ ঘোষণা করছে, এবং যেহেতু বিদ্রোহ ঘোষণা করছে সেটা হইতে পারে ওই যে আমি আঁকছি লাল রঙের ওইদিকে রিজিয়নের কোন একটা সেল বা কিছু সেল বিদ্রোহ ঘোষণা করে রিদমটা আগে দিয়ে ফেলছে, অটোরিথমিসিটি প্রপার্টিটাকে এক্সার্ট করে। এবার দেখেন তো এই যে পিওএফটা বাকি পিওএফ গুলা থেকে একই রকম না ডিফারেন্ট? ডিফারেন্ট। এই ডিফারেন্ট মানেটাই হচ্ছে উৎপত্তি কোথা থেকে? অ্যাসেনোড নাকি অন্য জায়গা থেকে?
অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে উৎপত্তি। সেজন্য দেখতে পাচ্ছি কেমন চোখা চোখা একটা চেহারা, উল্টাপাল্টা টাইপের একটা চেহারা নিয়ে রাখছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে যদি বলতে হয়, কেউ যদি বলে এই একটোপিকটার নাম কি, বলেন কি একটোপিক হবে এটার? লোকেশন, তারপর বলবেন একটোপিক। কি? অ্যাট্রিয়াল একটোপিক। ভেরি গুড। ঠিক আছে, একটা নাম হইতে পারে অ্যাট্রিয়াল একটোপিক, আবার অনেক সময় এই জিনিসটাকে আরেকটা নামে ডাকে। যেমন ফার্স্টে বলছিলাম যেটার নাম হইতে পারে একটোপিক অথবা প্রিম্যাচিউর কন্ট্রাকশন। তো অনেকে এটাকে এই নামেও ডাকে, প্যাক। প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, প্যাক, প্যাক নামেও ডাকে, অথবা অনেকে বলে অ্যাট্রিয়াল একটোপিক। সেম কথাই, একই জিনিস, দুইটা ডিফারেন্ট নাম। এতটুকু বুঝা গেছে কিনা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে এবার আপনাদের জন্য কুইজ। বিতে কি আছে রিদম দেখেন, একটোপিক টেকটোপিক আছে কিনা দেখেন, তারপরে কোথা থেকে উৎপত্তি হইতে পারে সেটা আমাকে বলেন, দেখি পারেন কিনা। ভাইয়া আছে, ভাই এখানে আছে একটু পিক। একটু পিক আছে। কোনটা? 1 2 3 চার 4 5? নাম্বার, 4 নাম্বার। যে চার 4 নাম্বার 4 নাম্বার। ওকে, কেন ক্রাইটেরিয়া ফিল আপ করছে একটোপিক হবার? দেখি তো আমরা। জি ভাইয়া। নরমাল ডিসটেন্স হচ্ছে 1 2 3 4টা বড় ঘর, আর সে চলে আসছে কত 2.something বা এরকম সময়ের অনেক আগে চলে আসছে, যার আসার কথা ছিল এখানে। তাহলে প্রথম কথা ফিল আপ করছে সে, যে সময়ের আগে চলে আসছে। ওকে ফাইন। এরপর যদি কেউ বলে এখানে হার্ট রেট বাড়ছে, বলার সুযোগ নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, এর পরেরটা আবার কম্পেনসেটরি পজ বা খালি পজ, পজ আছে। আগের ডিস্টেন্স পরের ডিস্টেন্সের মধ্যে পরের ডিস্টেন্স বেশি, তার মানে পজ আছে এখানে, গেল। এবার এখানে তাকান, তাকায় আমাকে বলেন তো উৎপত্তি কোন জায়গা থেকে, দেখি বলতে পারেন কিনা। ভাইয়া ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল। আচ্ছা, ভেন্ট্রিকল। কেন ভেন্ট্রিকল? পি ওয়েভ অ্যাবসেন্ট। ওকে, ভালো অবজারভেশন। পি ওয়েভ অ্যাবসেন্ট মানে হচ্ছে অবশ্যই অ্যাট্রিয়াম থেকে হয় নাই, অ্যাট্রিয়াম থেকে হইলে অবশ্যই একটা পি ওয়েভ থাকার কথা। আচ্ছা, যদি অ্যাট্রিয়াম না হয়, ডিপার্টমেন্ট 3টা, আরো 2টা ডিপার্টমেন্ট আছে, জাংশন, ভেন্ট্রিকল। সো হোয়াই নট জাংশন? হোয়াই ভেন্ট্রিকল? তিন ঘর থেকে বেশি ওয়াইডার। আচ্ছা, আগের কিওয়ার্ডস গুলা চেহারা একই রকম না ডিফারেন্ট? গ্রসলি দেখবেন, মাইক্রোস্কোপিক্যালি না। একই রকম। গ্রসলি একই রকম। আচ্ছা, সেমই লাগছে। যদি দেখেন যে কিওয়ার্ডস এর চেহারা আর আগের নর্মাল যে কিওয়ার্ডস গুলার চেহারা সেমই থাকে, তাহলে বুঝে নিবেন জাংশন থেকে আসছে, এসে একইভাবে দুই পাশে ভেন্ট্রিকলে ছড়ায় যাচ্ছে। যেহেতু ভেন্ট্রিকলের ভিতর ঢোকার পর রাস্তাঘাট চেঞ্জ হয় নাই, তাই চেহারা সবার মোটামুটি একই রকম। তার মানে এটা হচ্ছে একটা প্রিমেচিউর জাংশনাল কন্ট্রাকশন, পিজেসি বা জাংশনাল একটোপিক। স্বভাবতই প্রশ্ন হচ্ছে ভেন্ট্রিকুলার হলে চেহারা কেমন হবে। এবার এটার চেহারা দেখেন, এটা কি একটোপিক হয়? একটোপিক ক্রাইটেরিয়া ফিল আপ করে? দেখেন তো। হ্যাঁ করবে। নরমাল টাইম যদি এটা হয়, সময়ের আগে আসছে, জি ভাইয়া। তারপরে আবার দেখতে পাচ্ছি কি আছে, পজ।
এবার ওর চেহারাটা দেখেন, চেহারা দেখলে কি মনে হচ্ছে উৎপত্তি কোথা থেকে? কিউআরএস অনেক ওয়াইড। ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে। মানে হচ্ছে ভেন্ট্রিকল থেকে যেটা উৎপত্তি, চেহারা দেখলেই বুঝবেন ভেন্ট্রিকল থেকে উৎপত্তি। ওর চেহারা আগের কিউআরএস এর ধারে কাছেও থাকবে না, টোটালি ডিফারেন্ট হবে। আর এদিকে দেখেন কিউআরএস এর চেহারা মোটামুটি সেমই, তেমন ডিফারেন্স নাই। তার মানে ও জাংশন থেকে উৎপত্তি। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা। এবার ফার্মাকোলজিতে ডিগক্সিন পড়ছিলেন? তো সব থার্ড ইয়ার ফোর্থ ইয়ার। আচ্ছা, এখন তো মনে হয় কি হয়, আপনার তো মনে প্রফ পরে হয় নাকি ফার্মাকোলজি পরে পড়বেন? ফার্মাকোলজি কি এখন পড়াইছে আপনাদেরকে? থার্ড ইয়ারে নাই ভাইয়া। থার্ড ইয়ারে নাই ভাইয়া। থার্ড Fourth ইয়ারে year এ নাই কেউ নাই? ভাইয়া। কেউ ফোর্থ ইয়ারে কেউ নেই আমার ক্লাসে? ভাই আসছি ভাই, ভুলে গেছি। আছে বুঝে গেছেন? আচ্ছা, দেখি দুইটা টার্মের নাম শুনছেন কিনা, বাইজেমনি, ট্রাইজেমনি। জি ভাইয়া শুনেছি। ভাইয়া। আচ্ছা, কখনো কখনো অনেকের হার্টের মাথা গরম হয়ে যায়। গরম হয়ে কি হয়, এরকম একটা রিদম প্যাটার্ন স্টার্ট করে। কিরকম? নর্মাল একটপিক, নর্মাল একটপিক, নর্মাল একটপিক, নর্মাল একটপিক। এই যে প্যাটার্নটা, এটাকে আমরা বলি বাইজেমনি। উৎপত্তি যে জায়গা থেকে একটপিকের সেটার উপর বেসিস করে সেরকম বাইজেমনি বলি। এবার দেখি বলেন তো এটা কি? আচ্ছা, প্রথমটা কি নর্মাল না নর্মাল? পি আছে? জি ভাইয়া। পি আছে, কিউআরএস ভাইয়া। কমপ্লেক্স আছে। তারপর কি দেখলাম, একটা উদ্ভট চেহারার হোয়াইট কিউআরএস, যার সামনে কোনো পিটি কিছু নাই। দেখে আমি বুঝে ফেলতেছি এটা চেহারা কি, এটা পিভিসি বা ভেন্ট্রিকুলার একটোপিক। এবং এরপরে বিশাল বড় পজ, কম্পেনসেটরি। তারপরে এটা কি? এটা কিউআরএস। নর্মাল না নর্মাল? অ্যাবনর্মাল। নরমাল। 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 নর্মাল। আচ্ছা, তারপরটা অ্যাবনরমাল। কি? এটা অ্যাবনরমাল। নাম কি? পিভিসি। তারপরটা নরমাল। নরমাল। তারপরটা পিভিসি। ইভিসি। পিভিসি। এরকম নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল, অ্যাবনর্মাল, এই প্যাটার্নটাকে আমরা বলি বাইজেমনি। ঠিক আছে? তো এখানে যেহেতু ভেন্ট্রিকল থেকে একটোপিকের উৎপত্তি, তাহলে এটাকে আমরা কি বাইজেমনি বলবো? ভেন্ট্রিকুলার বাইজেমনি। ভেন্ট্রিকুলার বাইজেমনি বলবো আমরা এটাকে। যদি এরকম হইতো, একটা এরকম নর্মাল, একটা দেখতে পাচ্ছেন অ্যাট্রিয়াল একটোপিক, আবার একটা নর্মাল, তারপর আবার একটা অ্যাট্রিয়াল একটোপিক, সেটার নাম কি হইতো? অ্যাট্রিয়াল অ্যাট্রিয়াল বাইজেমনি। অ্যাট্রিয়াল বাইজেমনি। তো যেটা মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় যে পিওএফ গুলোর চেহারা অ্যাট্রিয়াল বাইজেমনিতে ডিস্টর্টেড থাকে বেশি। দেখা যায় আগের যে টি আছে, টি এর চিপায় চুপায় ঢুকে গেছে। ওটা কি পি নাকি টি না, বুঝতে ঝামেলা হইতে পারে। তো অনেক সময় পুরো জিনিসটাকে একসাথে বলে সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি। তাহলে কি হলো, সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনির ভিতর দুইটা জিনিসই পড়ে যায়, জাংশনাল বাইজেমনিও পড়ে যায়, আবার অ্যাট্রিয়াল বাইজেমনিও পড়ে যায়। তো যদি বুঝতে ঝামেলা হয়
কিন্তু বুঝতেছেন যে এটা ইয়া না, ভেন্ট্রিকুলার না, তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি বললেও আনসার রাইট। ঠিক আছে, এতটুকু বুঝা গেল কিনা বলেন? আচ্ছা দেখি এবার বুদ্ধি করে বলেন তো, ট্রাইজেমনি যদি হয় চেহারা কেমন হবে? দুইটা নর্মাল বিট আর আবার abnormal তারপরে জি, যেটা নর্মাল ভালো আনসার দিচ্ছেন। নর্মাল নর্মাল একটোপিক, নর্মাল নর্মাল একটোপিক, এরকম প্যাটার্ন হইলে ওইটাকে আমরা বলি ট্রাইজেমনি। বুঝা গেছে? আচ্ছা একটা বাইজিমনি যদি হয় বা একটা ট্রাইজিমনি যদি হয়, রিদম কেমন হবে? রেগুলারলি regularly irregular রিদম রেগুলারলি রিদম মাস রেগুলারলি ইরেগুলার। আমরা বলতে ফেললাম যে একটা বাইজিমনি কেমন হবে, ট্রাইজিমনি কেমন হবে, একটা পিভিসি বা ভেন্ট্রিকুলার একটোপি সেটা কেমন সেটা বুঝলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন? ভাইয়া সুপ্রাভেন্ট্রিকুলারটা আরেকবার। আচ্ছা সুপ্রাকিউনে আপনি উত্তর দেন দেখি। অ্যাট্রিয়াল বাইজিমনি হইলে চেহারা কেমন হবে? অ্যাট্রিয়াল বাইজিমনি পিওএবে পিওএটা থাকবে। মানে একটা নর্মাল বিট আসবে, একটা অ্যাট্রিয়াল একটোপিক, তাই তো? আবার নর্মাল জি ভাইয়া। অ্যাট্রিয়াল একটোপিক, এই প্যাটার্নটা চলতে থাকবে। আর যদি জাংশনাল বাইজেমনি হয় তখন কেমন হবে? কি থাকবে একটা কিন্তু কিউআরএস থেকে কিউআরএস হ্যাঁ একটার কিওয়ার্ডস কি থাকবে জাংশনাল বাইজেমনি হইলে? সবগুলো কিউআরএস একই রকম দেখতে। সবগুলো চেহারা একই রকম, এটা চেহারা এরকম হবে, নর্মাল তারপর খালি কিউআরএস, তারপর পজ, নর্মাল খালি কিউআরএস, পজ, নর্মাল, তারপর কি হবে? তারপর খালি কিউআরএস। খালি কিউআরএস এটা তখন জাংশনাল বাইজেমনি। জাংশনাল বাইজেমনি আর হচ্ছে অ্যাট্রিয়াল বাইজেমনি দুইটাকে একসাথে মানে কি, মানে এগুলার কমন নাম সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি বলা হয়। মানে সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনির আন্ডারে দুই ভাগ, অ্যাট্রিয়াল বাইজেমনি আর হচ্ছে জাংশনাল বাইজেমনি। তো অনেকে দেখবেন ডায়াগনোসিসে খালি সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি লিখে দিছে, ঠিক আছে? তো সে বুঝতে পারে না যেটা অ্যাট্রিয়াম থেকে উৎপত্তি না জাংশন থেকে, তো চালাকি করে সুপ্রাভেন্ট্রিকুলার বলতে। সেটা হচ্ছে ওইরকম আর কি, যে সব আমি কিন্তু আম, তাই না? এখন এর বিস্কানে ভাগ আছে, যে হিমসাগর আছে, কি রাজমোহন আছে, এই আছে সেই আছে, কত সাব ক্যাটাগরি, সবাই আম, ওরকম আর কি। যে সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি দুইটাই, ভেন্ট্রিকুলার উপর থেকে যে বাইজেমনি আসছে সেটাই সুপ্রাভেন্ট্রিকুলার বাইজেমনি, বাট আরো স্পেসিফিক্যালি বললে অ্যাট্রিয়াল অথবা জাংশনাল, এটা আর কি। বুঝা গেছে? কি ভাইয়া। ওকে, এবার যাব কঠিন জায়গায় সবচেয়ে। সাথে পানি টানি থাকলে একটু খেয়ে নেন, ফ্যানের স্পিড একটু বাড়ায় দেন, তাহলে হবে। আচ্ছা বেশি পানি খায় না, তবে একটু পরিমাণ ভাইয়া বাথরুমের জন্য ব্রেক দিতে হবে। ওকে, এবার আমরা হচ্ছে যাচ্ছি সাস্টেইনড। সাস্টেইন মানে হচ্ছে যেগুলা চলতেছে চলতেছে চলতেছে, থামাথামি নাই, সেগুলো হচ্ছে আমাদের সাস্টেইনড। সাস্টেইনের মধ্যে মেইনলি আপনাদের লেভেলে লাগবে হচ্ছে এই তিনজন, এই তিনজনকে পাবেন। আরো বাকি কিছু আছে, ওগুলো হচ্ছে কার্ডিওলজিস্টের জন্য, এগুলো স্পেশাল সিচুয়েশন ছাড়া খুব একটা পাওয়া যায় না, বিশেষ করে আইসিইউতে অ্যাডমিটেড পেশেন্ট, সিসিইউতে, ঠিক আছে? তো ওগুলোর জন্য হচ্ছে কার্ডিওলজিস্ট লাগবে ডায়াগনোস করার জন্য। মেইনলি
সাস্টেইন অ্যারিথমিয়া মানে হচ্ছে যেটা শুরু হয়েছে হয়ে চলতেছে 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 চলতেছে, থামানোর জন্য অবশ্যই বাইরে থেকে আপনাকে ওষুধ দিতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর একটোপিক যেগুলা, ধরেন আমার বা আপনার, যদি আপনি যখন একদম রিল্যাক্সড অবস্থায় বসে আছেন তখন যদি একটা ইসিজি করা হয়, ইসিজির মধ্যে 2-1টা হচ্ছে গিয়ে প্যাক বা পিভিসি পাওয়া যাবে, এটা নর্মাল, ঠিক আছে। যদি ধরো লং টার্ম ধরে 10 মিনিট ধরে ইসিজি করা হয়, অবশ্যই 1-2টা পিভিসি পাওয়া যাবে আপনার আমার ইসিজিতে, ওটা ফিজিওলজিক্যাল, 2-1টা পিভিসি থাকতে পারে, ওটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে অ্যারিথমিয়াটাকে আমরা লোকেশনের উপর বেসিস করে 2টা গ্রস ভাগে ভাগ করি। যে এই যে সাস্টেইন অ্যারিথমিয়া শুরু হইলো, এটা যে চলতেছে, 2টা গ্রস ভাগে ভাগ করি। গ্রস ভাগ কি? আবার সে ডিপার্টমেন্টের হিসাব নিকাশ, 3টা ডিপার্টমেন্ট, অ্যাট্রিয়াম, জাংশনাল ডিপার্টমেন্ট, নিচে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপার্টমেন্ট। তো আমরা করি কি, এই 2টা ডিপার্টমেন্টকে একসাথে বলি সুপ্রা ভেন্ট্রিকুলার এরিয়া, মানে ভেন্ট্রিকুলার ডিপার্টমেন্টের উপরে। এখান থেকে যে অ্যারিথমিয়া গুলো উৎপন্ন হয়, এই সবগুলো অ্যারিথমিয়াকে আমরা একসাথে বলি সুপ্রা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। আর এই এরিয়ার নিচে যাহা হয় উৎপত্তি ভেন্ট্রিকলের মধ্যে, অর্থাৎ ভেন্ট্রিকুলার বান্ডল, ব্রাঞ্চ, মাসল সেল, পার্কিনজি ফাইবার, যেখান থেকে খুশি হোক, সেগুলোকে আমরা বলি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে 3টা হচ্ছে একদম মেইন। 99% পেশেন্ট যারা অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করবে, ওরা হচ্ছে গিয়ে এখানকার কোনো একটা নিয়ে প্রেজেন্ট করবে। আরো স্পেসিফিক যদি বলতে হয়, এই 99% পেশেন্টের মধ্যে 98%ই আসবে হচ্ছে এই 2টা নিয়ে, হয় এটা নয় এটা, হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নয় হচ্ছে এভি এনআরটি। এই 2টা হচ্ছে গিয়ে মোস্ট কমন। তো এই 2টাকে আপনাদের ভালো করে চিনতে হবে, যেগুলোতে কি হচ্ছে, কিভাবে ডায়াগনোসিস করতে পারবেন। তো প্রথম কমন কথা হচ্ছে এই যে সাস্টেইন অ্যারিথমিয়া, এগুলো সবাই হচ্ছে কি করে, ট্যাকিকার্ডিয়া করে। এটা হচ্ছে প্রথম কথা, ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়ায় ফেলার কারণেই পেশেন্টের হচ্ছে সাইন সিমটম হয়। এরপর হচ্ছে সে আমার ডাক্তারের কাছে আসবে ঝামেলা নিয়ে, যে আমার বুকে ধরফর করতেছে, ব্লাড প্রেশার কমে গেছে, হার্ট রেট বেড়ে, এইসব ঝামেলা নিয়ে হচ্ছে কি আসে। তো প্রথমেই একদম সবার আগে আমরা এবার পড়বো হচ্ছে এভি এনআরটি, বা ট্রেডিশনালি যেটাকে বলা হয় এসভিটি, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই টার্মটা অ্যাকচুয়ালি রং এই অর্থে, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কথাটার মানে কি? মানে হচ্ছে ভেন্ট্রিকুলের উপরে যে 2টা ডিপার্টমেন্ট আছে, এই 2টা ডিপার্টমেন্ট থেকে যে কোনো অ্যারিথমিয়া যেটা ট্যাকিকার্ডি উৎপন্ন করতেছে সেটাই। এখন সেটার আন্ডারে 3টাই পড়ে, কিন্তু ওই যে ট্রেডিশনালি দেখা গেছে এসভিটি বলতে সবাই এটাকে বুঝে, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এভি নোডাল রিএন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া। তো এবার আমরা দেখি এভিএনআরটিতে কি হচ্ছে এবং আমরা কি পাবো, সেটাকে একটু লজিক্যালি আমরা এক্সপ্লেইন করি। ঝামেলাটা হয় জাংশনাল ডিপার্টমেন্ট, আরো প্রিসাইজলি বললে এভি নোডের মাথা গরম হয়ে যায়। আচ্ছা, আমরা দেখছি যে মনে হচ্ছে এভি নোডটা এরকম একটা জিনিস জাস্ট, বাট এভি নোডটা হচ্ছে কিরকম,
এটার মাঝখানে অনেকগুলা পাথওয়ে, বান্ডেলের মতো অনেকগুলা পাথওয়ে, এই পাথওয়েগুলা যুক্ত। তো আমরা সিম্পলিফিকেশনের জন্য যে প্যাথোফিজিওলজিটা যেটা হচ্ছে, জাস্ট একটা রাস্তার মতো কল্পনা করি এভিনিউটাকে, দুইটা মাত্র রাস্তা, কিন্তু নর্মাল একটা এভিনিউটের মধ্যে অনেক অনেক অজস্র রাস্তা। বললাম যে এটা হচ্ছে রাস্তা এ, এটা হচ্ছে রাস্তা বি। এই পুরো জিনিসটা হচ্ছে একটা এভিনিউর, নিচে হচ্ছে বান্ডেল অফ হিজ, উপরে হচ্ছে অ্যাসিনোড থেকে বা অ্যাট্রিয়াম থেকে ইম্পালস এই রাস্তা দিয়ে আসতেছে। সাধারণ অবস্থায় কি হবে? ঢুকবে, দুইটা রাস্তা দিয়ে ঘুরবে, এদিকে যাবে, যে বান্ডেল অফ হিজ দিয়ে যে ভেন্ট্রিকলে যে কিউআরএস করবে। এটা হচ্ছে সাধারণ অবস্থায়। মাঝে মধ্যে কিছু অসাধারণ অবস্থার সৃষ্টি হয়, ঠিক আছে? এই এভিনিউটা মধ্যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকে। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই চাইলে এভিনিউটের ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলা দিয়ে কারেন্টের চলাচল স্পিড মেনটেন করতে পারে, যে বাড়বে নাকি কমবে, ঠিক আছে? খুব ভালো ইনফ্লুয়েন্স আছে এভিনিউটের উপর। তো মাঝে মধ্যে এরকম নার্ভাস সিস্টেম ইনফ্লুয়েন্সের ঝামেলার কারণে দেখা যায় উপর থেকে কারেন্ট আসলো, ঢুকে এদিক দিয়ে যাচ্ছে, এই পাশে দিয়ে যাওয়া শুরু করলো। কিছু দূর সামনে আগায় সে দেখলো যে এই দিকের যে রাস্তাটা, এটা এখনো রিপোলারাইজেশন হয় নাই, কমপ্লিট হয় না রিপোলারাইজেশন। যতক্ষণ রিপোলারাইজেশন কমপ্লিট হবে না এই রাস্তা দিয়ে কিন্তু কারেন্ট আর নিচে যেতে পারবে না, সে ওখানে এসে থেমে শেষ। বাট এই পাশে যে আছে সে দেখছে রাস্তা খোলা, সবাই রিপোলারাইজড হয়ে রেডি। তো সে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে আসবে, এখানে এসে নিচের দিকে ইম্পালস পাঠাবে বান্ডেল অফ হিজ দিয়ে কিউআরএস করার জন্য। এট দ্য সেম টাইম সে দেখবে যে কিরে এদিকের রাস্তা তো রিপোলারাইজড, কিন্তু এখনো রিপোলারাইজেশন হয় নাই। সো রিপোলারাইজেশন ওয়েভ তো আর বুঝে না কোথায় যেতে হবে না হবে, সে যেদিকে দেখবে সেল আছে, যেদিকে দেখবে ডিপোলারাইজেশন করা যাবে সেদিকে ফ্লো হবে, তো সে এদিকে ফ্লো হয়, ফ্লো হয়ে আগাইতে থাকে, সেলগুলোকে ডিপোলারাইজ করতে 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 আগাচ্ছে। যতক্ষণে সে আগের এই ব্লকের কাছে যেটা টাইমলি রিপোলারাইজ হয়ে আসে, ততক্ষণ এই জায়গা রিপোলারাইজড হয়ে রেডি হয়ে গেছে। তখন এই ওয়েভটা এখান দিয়ে ফ্লো হয়, ফ্লো হয়ে এই পয়েন্টে আসতেছে, দেখে এই জায়গাটাও রিপোলারাইজড হয়ে রেডি ওয়েভ ক্যারি করার জন্য। সে এখান দিয়ে আসতে থাকে, এসে এই পয়েন্টে আসে, এসে কি করে দেখে যে উপরের দিকে যে রাস্তা যেটা অ্যাট্রিয়ামের সাথে কানেক্টেড সেটাও রিপোলারাইজড হয়ে রেডি। সে করে কি উপরের দিকে একটা ইম্পালস পাঠায় দেয়, আর এই পাশে এরিয়া অনেকক্ষণ আগে ডিপোলারাইজেশন হয়েছে, সে আবার রিপোলারাইজড হয়ে রেডি। ফলে সে কি করে এদিক দিয়ে আবার আসা শুরু করে, আস্তে 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 এদিকে আসে, এসে নিচের দিকে আরেকটা ইম্পালস পাঠায়, আবার এদিকে যেতে শুরু করে। ততক্ষণ এই জায়গা রেডি, এখান দিয়ে যায়, যা উপরে যায়, গিয়ে উপরে আবার একটা ইম্পালস পাঠায়, আবার এখান দিয়ে ঘুরে আসে। অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল কারেন্ট বা হচ্ছে একটা ডিপোলারাইজেশন ওয়েভ এভিনিউটের ভিতরে এরকম দুইটা বান্ডেলের মধ্যে একটা চক্করে পড়ে যায়। সেই জায়গায় চক্কর 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 কন্টিনিউয়াস চক্কর কাটতে থাকে। প্রতিবার নিচে যায়, বান্ডেল অফ হিজ দিয়ে কিউআরএস একটা ইম্পালস পাঠায়, প্রতিবার উপরে যায়, এখান দিয়ে অ্যাট্রিয়ামে একটা ইম্পালস পাঠায়, অ্যাট্রিয়াম কে অ্যাসিনোড সহ ডিপোলারাইজ করে দেয়। তা আবার ঘুরে দিকে আসে, নিচে ভেন্ট্রিকুলে পাঠায়, কিউআরএস করতে থাকে। অর্থাৎ এই জায়গার মধ্যে সে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এবং এখানে যেহেতু কি বলতে গেলে কোন একটা খালি রাস্তা পাইছে, সে কোনো রেট লিমিটিং ফ্যাক্টর নেই, কোনো কিছু নেই, সেখানে কন্টিনিউয়াস ঘুরতে থাকে। প্রতিবার নিচে গেলে কিউআরএস, উপরে গেলে অ্যাট্রিয়ামের মধ্যে নিচের দিক থেকে উল্টা দিকে ইম্পালস পাঠায়, অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করছে। এই যে প্রসেসটা হয়, এটার ফলে সে কি করে ট্যাকিকার্ডিয়া ক্রিয়েট করে।
এবং এটাকে গাড়ি চলতে থাকে যতক্ষণ আপনি বাড়ি থেকে বন্ধ করবেন। এটার নামই হচ্ছে AVNRT। আমরা যদি ভাঙ্গি, এভিনোডাল রি-এন্ট্রেন্ট মানে কি? রি-এন্ট্রি মানে এই চক্কর কাটতেছে, সেখান থেকে শেষ হয়ে যাওয়ার কথা, আবার ঢুকছে কন্টিনিউয়াস রি-এন্ট্রি। রি-এন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়ায় ফেলতেছে। এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দেন। যদি এভিএনআরটি একটা পেশেন্টের হয়, এই জায়গায় কারেন্ট ঘুরতেছে এবং এদিকে আপনার লিড টু, এই যে ঘুরতেছে, ঘুরে উপরে গেল, নিচে একটা কিউআরএস দিল। এই যে কিউআরএসটা দিবে, ন্যারো হবে না ওয়াইড হবে? ন্যারো। ন্যারো হবে ভাইয়া। অবশ্যই ন্যারো হবে, কারণ এই যে ইম্পালস দিচ্ছে, বান্ডেল অফ হিজ দিয়ে হাইওয়ে দিয়ে দুইটা বান্ডেল ব্রাঞ্চ দিয়ে পুরো ভেন্ট্রিকলে ছড়ায় পড়তেছে। আমরা ন্যারো কিউআরএস আঁকলাম। আচ্ছা, কিউআরএস নিচে দিয়ে সে কি করতেছে? সে আবার উল্টা পথ ঘুরে উপরে যাচ্ছে, উপরে অ্যাট্রিয়ামের সাথে কানেকশন এবং অ্যাট্রিয়ামের মধ্যে ইম্পালস দিচ্ছে। আচ্ছা দেখেন, অ্যাট্রিয়ামে ইম্পালস দিল, কি করলো? নিচের থেকে দিচ্ছে ইম্পালসটা। এই ইম্পালস কি করবে? এটা রাইটে, লেফটে, নিচের থেকে উপরের দিকে উঠে পুরা সবগুলোকে ডিপোলারাইজ করে দিবে। এবং এটা যদি আমি ডিরেকশনটা আঁকি ভেক্টরের, যেহেতু নিচের থেকে হচ্ছে, ডিরেকশন হবে এরকম। আচ্ছা, এটার জন্য লিড টু তে যে আমি পি পাবো, সেটার চেহারা কেমন হবে? নেগেটিভ। নিচের দিকে ডাউনওয়ার্ড। একটা নেগেটিভ। এই যে ডাউনওয়ার্ড, এই যে উল্টা পি, এটাকে আমরা বলি রেট্রোগ্রেড পি ওয়েভ, মানে হচ্ছে উল্টা দিকে পি ওয়েভ। কারণ কি? কারেন্টের ফ্লোটা উল্টা দিকে হয়েছে, আসার কথা ছিল উপর থেকে জাংশনের দিকে, আর এখানে জাংশন থেকে যাচ্ছে উল্টা দিকে। অ্যাজ এ রেজাল্ট পি এর চেহারা উল্টায় গেছে। এবং পি ওয়েভের দেখেন লোকেশন চেঞ্জ হয়ে গেছে। পি ওয়েভ থাকার কথা ছিল কিউআরএস এর আগে, সে এখন কিউআরএস এর পরে। এবং এখানের মধ্যে যেহেতু রিএন্ট্রি হচ্ছে, কোনো বাধা নাই, চলতেছে সমানে। একবার নিচে দাও, উপরে দাও, নিচে দাও, উপরে দাও, নিচে দাও, কোনো বাধা নাই, কিছু নাই। রিদম রেগুলার, টোটালি রেগুলার রিদম, ঠিক আছে? রেগুলার রিদমে চলতে থাকবে জিনিসটা, কোনো থামাথামি নেই, উপরে নিচে একই স্পিডে চলতে থাকবে। এবং স্পিডটা ইউজুয়ালি 150 থেকে 250 পর্যন্ত উঠতে পারে। 150 to 250 পার মিনিট। এবার তাহলে আমার সাথে ট্র্যাপ কিউ করেন এটাকে, তাহলে রেট পাবো হচ্ছে কত? 150 to 250 পর্যন্ত আমরা রেট পাবো। রিদম কেমন হবে? রেগুলার। পুরা রেগুলার রিদম হবে। তারপরে পি ওয়েভ, কিরকম পি ওয়েভ পাবো? রেট্রোগ্রেড পি ওয়েভ, মানে পি ওয়েভ গুলো লোকেশন কই হবে? কিউআরএস এর পরে হবে। আর ডিরেকশন কেমন হবে? ডাউনওয়ার্ড হবে। রেট্রোগ্রেড মানে হচ্ছে উল্টা পি, রেট্রোগ্রেড, ঠিক আছে? সো ডাউনওয়ার্ড হবে। এবার দেখেন এদিকে ছবিটাতে, এই ছবিটা দেখেন, সি দেখেন, রিদম রেগুলার, ট্যাকিকার্ডিয়া আছে, রেট হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 150 উপরে, 150 বা 150 উপরে, সামথিং লাইক দ্যাট। এবং ওরা দাগ দিয়ে দেখাই দিস, দেখছেন এগুলা কি? উল্টা পি, এগুলা রেট্রোগ্রেড পি। তো এই রেট্রোগ্রেড পিটা এখানেও থাকতে পারে,
কিউআরএস এর নিচে চাপা পড়ে যেতে পারে, তখন আপনি খুঁজে পাবেন না। কপাল ভালো থাকলে কিউআরএস টি এর পরে পাইতে পারেন। অনেকে টি এর নিচে চাপা পড়ে যায়, অনেকে টি এর আগে দিয়ে থাকে। বাট কথা হচ্ছে 70%, 70 to 80% কেসে খুঁজে পাবেন না এই জিনিসটাকে, মানে এই পি গুলাকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, এগুলা হচ্ছে থেকে ওয়েভ গুলা, যে টি ওয়েভ গুলো আছে, এগুলা নিচে চাপা পড়ে যায়, খুঁজে পাওয়া যায় না। যেমন সেটার উদাহরণ হচ্ছে এ। দেখেন এখানে রেট্রোগেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ইউজুয়ালি ডিসিজি গুলো আপনার কাছে আসবে চেহারা এমন হবে যেখানে আপনি রেট্রোগেট খুঁজে পাবেন না। ঠিক আছে, সে কারণে কারণ নিচে চাপা পড়ে গেছে। তাহলে ডায়াগনস্টিক পয়েন্ট কি কি দাঁড়াচ্ছে? প্রথম কথা, রেট 150 থেকে 250। দ্বিতীয় কথা, আমরা দেখবো যে রিদম রেগুলার। তারপর দেখবো যে পিওএফ থাকতেও পারে, রেট্রোগ্রেড নাও থাকতে পারে, আমি খুঁজে নাও পাইতে পারি। এবং কিউআরএস কেমন হবে? ন্যারো। কিউআরএস ন্যারো হবে, যেহেতু জাংশনের ঝামেলা হচ্ছে, জাংশন থেকে উৎপত্তি হচ্ছে, তাই ন্যারো হবে। তো খেয়াল রাখতে হবে, এটার আরেক নাম হচ্ছে এসভিটি। অনেকে এটাকে এসভিটি নামেও ডাকে, বাট প্রপার নেম যদি জিজ্ঞেস করে, প্রপার নেম হচ্ছে AVNRT, এভি নোডাল রি এন্ট্রেন্ট ট্যাকিকার্ডিয়া। এতটুকু বুঝা গেছে কিনা বলেন আমাকে। জি ভাইয়া। যেমন এই সিটা দেখেন, দেখেন তো যে ক্রাইটেরিয়া গুলো বলছে ট্র্যাপ কিউ করার জন্য, ফিল আপ করে কিনা সবগুলা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এখানে রেট্রোগেট পি আছে কি নাই? নাই মনে হচ্ছে ভাই। টি এর আগে মনে হয় আছে। এবার দেখেন তো ভালো করে, কিউআরএস এর পরে ছোট্ট একটা খোঁচা দেখা যায় কিনা লিড টুতে, নিচের লিডটাতে। আচ্ছা ভাইয়া। অল্প একটু। এ দেখছেন ছোট ও ছোট খোঁচা। আচ্ছা, এটা তো কি মনে হচ্ছে। এই যে রেট্রোগেট, ঠিক আছে। তো এই রেট্রোগেটটা লোকেশন অনেক জায়গায় হইতে পারে, ইচ্ছা মতো সে যেতে পারে জায়গায়, যেমন আরটিসি দেখায়। এটা দেখেন, এটা একটা বাস্তব পেশেন্টের রেট্রোগেট। দেখেন তো রেট্রোগেট আছে? জি ভাইয়া। আছে দেখাবেন ভাইয়া। always। দেখছেন? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। কিন্তু কিউআরএস ন্যারো, রেড 150 থেকে বেশি আছে, রিদম রেগুলার আছে, রেট্রোগেট পিও আছে, তার মানে এটাই ভিএনআরটি, অথবা ট্রেডিশনালি বলতে চাইলে এসভিটি। ওকে, এবার আমরা নেক্সট। কোন দিক দেখবো এটা? হ্যাঁ, বুঝি নাই, কোনো কোশ্চেন বলছেন আপু? ভাইয়া কোন লিডে দেখবো এটা? আপনি যে কোনো লিডে দেখতে পারেন, কনসেপ্ট বুঝতে পারলে যে কোনো লিড দেখতে পারবেন, কোনো বাধা তোরা নাই। বাট ইউজুয়ালি লিড 2-তে ভালো বোঝা যায় পি জনিত সমস্যাগুলা, এগুলা লিড 2-তে সবচেয়ে ভালো বোঝা যায়। সো লিড 2-তে দেখবেন, ঠিক আছে? কারণ লিড 2-কে আমরা বলি রিদম স্ট্রিপ, এবং রিদম স্ট্রিপ যেহেতু আমরা ডায়াগনোস করতেছি অ্যারিথমিয়া, সো প্রথমে রিদম স্ট্রিপে তাকাবো। রিদম স্ট্রিপে যদি আমার ভেজাল লাগে, তখন বাকি স্ট্রিপ গুলো যা আছে সব জায়গায় তাকাইতে পারবো, কোনো বাধা নাই যে এখানে তাকাইলে হবে না এখানে না। হার্টের সব লিডটি একই জিনিসকে রেকর্ড করতেছে, জাস্ট একটু লোকেশনটাকে চেঞ্জ করে। এরপরে একটা মজার জিনিস হয়, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার। হোয়াট ইজ অ্যান অ্যাট্রিয়াল ফ্লাটার? মেকানিজম
সেম আমরা দেখছি রিএন্ট্রি সার্কিট ক্রিয়েট হচ্ছে একটা, যেটা জাংশন বা এভিনোডের ভিতরে চক্কর কাটতেছে কাটতেছে কাটতে কাটতেছে। এই সেম রিএন্ট্রি জিনিসটা যদি আমার অ্যাট্রিয়াম এর ওয়ালে যে কন্ডাক্টিং সেল থাকে এরকম সেলগুলোর মাঝখানে যদি ক্রিয়েট হয়, যে একটা রিএন্ট্রি সার্কিট ক্রিয়েট হয়ে গেল, এই সেলগুলোর মাঝখানে একটা কারেন্ট চক্কর খাইতেছে, প্রতিবার চক্কর খাচ্ছে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে, প্রতিবার চক্কর খাচ্ছে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে, প্রত্যেক চক্করে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে। এটাকে আমরা বলি অ্যাট্রিয়াল ফ্লাটার। এখানে যেটা হবে, যেহেতু রিএন্ট্রি হচ্ছে রিএন্ট্রি সার্কিট, অনেক স্পিড থাকবে ওর, সে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। কিন্তু এখানে একটা মজার জিনিস হয়, আমাদের যে এভিনোড সে কিন্তু একটা গেটম্যানের কাজ করে, একই সাথে ব্রিজ, একই সাথে হচ্ছে সে গেটম্যান। সে কি করে, ওর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভেন্ট্রিকলের রেটটাকে কন্ট্রোল করা। ধরেন একটা পার্সনের ভেন্ট্রিকলের রেট বা কিউআরএস বা হার্টের রেট হচ্ছে 200, তখন কি হবে, হার্টের 200 হয়, অবস্থাটা এমন দাঁড়াবে ভেন্ট্রিকল পুরাপুরি রিল্যাক্সড করার আগে, পুরাপুরি রিল্যাক্স করবে, তারপর কি হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড ঢুকবে, পুরাপুরি রিল্যাক্স করার আগে কন্ট্রাকশনের টাইম হয়ে গেছে, ব্লাড ভিতরে ঢুকারই সময় পাচ্ছে না, তখন কি হবে, কার্ডিয়াক আউটপুট কমে যায়। তো সার্টেইন একটা হার্ট রেটের পরে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট ইউজুয়ালি 160 170 পরে হার্ট রেট যদি বাড়ে, দেখা যায় ওই লোকের ওই পেশেন্টের কার্ডিয়াক আউটপুট না বেড়ে উল্টা কমা শুরু করে, কারণ তখন স্ট্রোক ভলিউমের পরিমাণ ধুম করে কমে যায়। কারণ হচ্ছে ভেন্ট্রিকল ব্লাড ঢোকারই সময় পায় না, তার আগে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে দেয়। তো এভিনোডের কাজ হচ্ছে ভেন্ট্রিকুলার রেট যাতে এত বেশি না উঠে সেটা মনিটর করা। সে কিভাবে করে মনিটর, সে ইউজুয়ালি চেষ্টা করে ভেন্ট্রিকুলার রেটকে 150 থেকে 200 মাঝখানে আটকায় রাখা, এর উপরে যেতে দিবে না। এখন যদি কোনো কারণে উপরে থেকে পাগল হয়ে গেল, উপরের থেকে অনেক অনেক পি আসতেছে, পি এর রেট সাপোজ আমি বললাম 300, আমার রেভিনিউ তখন সবগুলা পিকে ভেন্ট্রিকলে যাইতে দিবে না। সে বলবো ওকে ফাইন, তোমরা এতজন আসছো, আমি প্রতি 2 জন পর পর একজনকে বা 3 জন পর পর একজনকে বা 4 জন পর পর একজনকে আমি যেতে দিব, ঠিক আছে, সে সবাইকে ঢুকতে দিবে না। এবং সেভাবে সে চেষ্টা করবে ভেন্ট্রিকুলার রেটটাকে মোটামুটি সহনীয় পর্যায়ে রাখার জন্য, কারণ রেট বেশি বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট কমে গিয়ে রোগীর বিপি ফল করবে। এটা সবসময় হচ্ছে গিয়ে এভিলোডের টার্গেট থাকে। কিন্তু যখন এসভিটি বা এভিএনআরটি হচ্ছে, তখন দেখা যায় এভি নোডের মধ্যেই সমস্যা, তখন তো গেটম্যান নিজে পাগল হয়ে গেছে, সে আর হচ্ছে গেট কি পাহারা দিবে। তো এসভিটিতে রেট 150 থেকে 250 পর্যন্ত উঠতে পারে। এবার এইখানে কি হচ্ছে, অ্যাট্রিয়াল ফ্লাটারে রিএন্ট্রি সার্কিটটা ফরমেশন হইছে ভেন্ট্রিকলের গায়ে, কারেন্ট অ্যাট্রিয়ামের গায়ে, ইলেকট্রিসিটি অ্যাট্রিয়ামের গায়ে ঘুরতেছে আর সমানে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে। তো অ্যাট্রিয়ামকে যখন ডিপোলারাইজ করবো আমরা কি পাবো, আমরা দেখবো পি 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 কন্টিনিউয়াস পি, পি এর রেট, অ্যাট্রিয়ালের রেট এই ক্ষেত্রে 280 থেকে শুরু করে 350 পর্যন্ত উঠতে পারে, কন্টিনিউয়াস পি 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 করতে থাকবে। এই সবগুলা পি এসে এভিনোর দিক বলবে আমি নিচে যাইতে চাই। এভিনোর দেখবে কিরে বাবা, পি এর সংখ্যা হচ্ছে 280 মিনিটে, এত পি যদি আমি যাইতে দেই আমার হচ্ছে কি ভেন্ট্রিকল মরেই যাবে কন্ট্রাকশন করতে করতে, সে ঠিক মতো কন্ট্রাকশনই করতে পারবে না। তখন কি করবে, সে সবাইকে যেতে দিবে না নিচে, বলবে যে ঠিক আছে আমি 2 জনের পর একজনকে বা 3 জনের পর একজনকে যাই দিব। আর কয়জনের পর কজনকে যাই দিবে এটা ডিপেন্ড করবে ওর উপর ওই মুহূর্তে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টের উপর। ঠিক আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্টের উপর ডিপেন্ড করে সে হচ্ছে কয়জনকে যাই দিবে না দিবে সেটাকে সে ডিসাইড করবে। এবার যদি আমি এই সিটে দেখি, এগুলা কি,
মানে কি? PRP। এবং এই পি গুলাকে একটা জিনিসের সাথে মিলানো যায়। কেন? করাতে কাঠের করাত দেখছেন কখনো? জি এই করাতে যে দাঁত আর এই পি গুলা দেখতে মোটামুটি একই রকম। সেই জন্য এই যে অ্যাপিয়ারেন্স, এটাকে কি বলে বলেন তো কি? sawtooth appearance. অ্যাপিয়ারেন্স মানে করাতের দাঁতের মতো চেহারা। ঠিক আছে, তো আপনি যদি সটুথ অ্যাপিয়ারেন্স দেখেন তার মানে মোটামুটি এটা শিওর হয়ে গেছে, এটা অ্যাট্রিয়াল ফ্লাটার হচ্ছে। অ্যাট্রিয়ামের মধ্যে কন্টিনিউয়াস চক্কর খাচ্ছে কারেন্ট, আর সে সমানে অ্যাট্রিয়ামকে কন্ট্রাকশন করতেছে, পি 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 করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সবগুলা পি দেখেন কিউআরএস করতে পারতেছে না। কিউআরএস এর সংখ্যা কিন্তু পি এর থেকে কম, তাই না? কম কিনা? পি এর থেকে কম। জি ভাই। কারণ কি? আমার গেটম্যান সবাইকে যাইতে নার্ভাস সিস্টেমের ব্লকেটের উপর বেসিস করে কাউকে যেতে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না, আটকাচ্ছে। তো একটা অ্যাট্রিয়াল ফ্লাটারকে ডেসক্রাইব করার কিছু নর্মস আছে। প্রথমে আপনি ডায়াগনোস করলেন দিস ইজ অ্যান অ্যাট্রিয়াল ফ্লাটার। এরপর আপনাকে একটা কথা বলতে হবে, উইথ দিয়ে আপনাকে বলে দিতে হবে কয়টা পি এর পর কিউআরএস হচ্ছে। তাহলে কি করব? আমরা যেমন কন্ডাকশন ব্লকে দেখছিলাম বক্স আর কি একটা, এখানে কয়টা পি আছে, কয়টা কিউআরএস? 4টা পি। 4টা পি একটা কিউআরএস। 4টা পি এর জন্য একটা কিউআরএস। 4:1 বললাম। আচ্ছা, এবার একটা মজার জিনিস, এটা শুধুমাত্র অ্যাট্রিয়াল ফ্লাটারের জন্য অ্যাপ্লিকেবল। এই যে ফ্লাটারে কি হচ্ছে, কন্টিনিউয়াস পি। আমি খালি পি গুলাকে আলাদা করে আঁকি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কি কন্টিনিউয়াস চলতেছে, কারণ কি ওখানে রিএন্ট্রি সার্কিট সমানে ঘুরতেছে, সার্কিট থামে না, ওর থামার সময় নাই, ও কন্টিনিউয়াস চলতেছে। তাহলে এবার আমাকে বলেন, যেই মুহূর্তে এখানে একটা কিউআরএস হইছে ওই মুহূর্তে কি ওইটার নিচে আরেকটা পিওএফ জেনারেট হয় নাই, নাকি থেমে গেছিল? না হইছে রিএন্ট্রি সার্কিট হইছে ভাইয়া। হইছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে পিওএফ কয়টা? 5টা। 5টা। সেটার জন্য কিউআরএস কয়টা? একটা। একটাই। তাহলে এটা কত? 5:1। 5:1 কন্ডাকশন ব্লক। ভাইয়া তাহলে এবার বুঝি দেখি নাই, বলেন 5 জিনিসটা বুঝি এখানে নাই। কত? 3:1। 3:1। তাহলে ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ 3:1 কন্ডাকশন ব্লক ফর দিস ওয়ান। আচ্ছা, এবার এই পুরোটা দেখেন, প্রথমে ছিল 3:1, তারপর হয়ে গেছে 3:1, 3:1, তারপর 5:1, তারপরও 5:1, 5:1। 5:1। কি বলা যায়, চেঞ্জ হচ্ছে যে অ্যাট্রিয়াল ফ্ল্যাট 5:1। ভ্যারিয়েবল কন্ডাকশন ব্লক। শেষ, এই কথা বলে দিবা। ভ্যারিয়েবল ভাই এক একবার এক এক রকম হচ্ছে, আমি একটা দিয়ে ডেসক্রাইব করতে পারবো না, শেষ। আর যদি একই রকম থাকে তাহলে সেটা লিখে দিবেন। একটা বলবো। আর যদি দেখেন যেরকম চেঞ্জ হচ্ছে, কারণ আমি বলছি গেটম্যানের মন মর্জি ডিপেন্ড করে হচ্ছে নার্ভাস সিস্টেমের স্টিমুলেশনের উপর। ঠিক আছে, সেটার উপর বেস করে আমার মন মর্জি চেঞ্জ হতে পারে। সো এরকম যদি দেখেন যে ইসিজির মধ্যে মন মর্জি চেঞ্জ হয়ে গেছে, ব্লকের পরিমাণ চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, কমতেছে, তখন ভেরিয়েবল কন্ডাকশন ব্লক দিয়ে নাম চালাই দিবেন, কাজ শেষ। তাহলে এবার
ভাইয়া বলেন। এই যে 4:1টা কিভাবে 5:1 হয়ে গেল এটা বুঝি নাই। এতক্ষণ পরে বললে হবে? সাথে ভাইয়া সাথে তো সাথে সাথে বলতে হবে। দেখাচ্ছি আবার। যেটা আমরা বলছি যে একটা সাইকেলের কথা কল্পনা করবেন, তা আমরা বলছি এটা একটা সাইকেল, এতগুলা পি এর জন্য একটা কিউআরএস। এই ফেনোমেননটা শুধুমাত্র ফ্লাটারের জন্য। কি হচ্ছে? এগুলা পি যখন কিউআরএসটা হচ্ছিল তখন কিন্তু অ্যাট্রিয়াম থেমে নাই, সে তখনও পিপি করতেছে, সে অলওয়েজ পিপি করতেছে, পিপি থামে নাই। কিউআরএস হচ্ছে দেখে উপরে পি জেনারেট হওয়া থামে নাই, পিপি এর মতো চলতেছে, পি এর কোনো থামাথামি নাই। যদি পি এর থামাথামি না থাকে সেটা মানে হচ্ছে এই কিউআরএস যখন হচ্ছিল কিউআরএস এর নিচেও অ্যাকচুয়ালি একটা পি ওয়েভ চাপা পড়ে গেছে। তো সেটা সহ যদি আমরা হিসাবে নেই তাহলে এখানে পি কয়টা? পাঁচটা। যেটা কিউআরএস এর নিচে চাপা পড়ে গেছে সেটাকে আমরা হিসাবে নিছি, সেটা সহ হিসাব করলে 5টা কিউআরএস, 5টা পি ওয়েভ। এই 5টার জন্য কিউআরএস কয়টা? 5টার জন্য কিউআরএস মাত্র একখান। এই জন্য আমরা বলছি 5:1। বুঝতে পারছেন আপু? কি ব্যাপার, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে লিড 2 তে? দেখা যাচ্ছে ফ্লাটার। তো এখন ওরা কি করছে, একটা ঝামেলা করছে, লিড 2টাকে দেয় নাই বড় সড়ো করে, করছে কি V1 কে দিয়ে দিছে। আচ্ছা এবার দেখা বলেন ব্লক কি একই রকম আছে না চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে কন্ডাকশন ব্লক কেমন? ভ্যারিয়েবল কন্ডাকশন। আচ্ছা এবার আরেকটা মজার জিনিস দেখেন, এখানে রিদম কেমন? রিদম একটু ইরেগুলার। কেন রেগুলার? হ্যাঁ ইরেগুলার। ইররেগুলার। কেন ইররেগুলার? কারণ ভ্যারিয়েবল কন্ডাকশন ব্লক বলে একটা কথা আছে। যদি এরকম হইতো যে এখানে ফিক্সড 3:1 প্রতি 3টা পি এর পরে একটাই আসে, তাহলে রিদম কেমন হইতো? রেগুলার হচ্ছে। তখন রেগুলার হইতো। তার মানে অ্যাট্রিয়াল ফ্লাটার জিনিসটা, এটার রিদম রেগুলারও হওয়া পসিবল, ইররেগুলারও হওয়া পসিবল। যদি ফিক্স থাকে কন্ডাকশন ব্লক তাহলে রেগুলার, একই রকম রিদম হবে, টিক 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 করবে। কিন্তু যদি মানে কন্ডাকশন ব্লকটা ভ্যারিয়েবল হয়, একবার বাড়তেছে একবার কমতেছে, তখন রিদম ইররেগুলার হয়ে যাবে। সো ইট ইজ, মনে রাখতে হবে, স্পেশাল টাইপ। রিদম দুই রকমই করতে পারে। তাহলে রেগুলার হবে কখন আর ইরেগুলার কখন পাবো? এই যে কন্ডাকশন ব্লকের উপর, বুঝেন নাই? জি ভাই। এখানে দেখেন, যদি আমার ইসিজি চেহারাটা আমি এখান থেকে হিসাব করলাম, আগের পার্টটাকে কাঁচি দিয়ে কাটা ফেলেছি, এতটুকুতে রিদম কেমন? রেগুলার। তো রেগুলার, রেগুলার। ঠিক আছে? আর এতটুকুতে রিদম রেগুলার। কিন্তু আমি যদি পুরাটাকে একসাথে দেখি তখন আমার রিদম হয়ে যাবে ইররেগুলার। ডায়াগনোসিসও চেঞ্জ হয়ে গেছে, ভেরিয়েবল কন্ডাকশন ব্লক। যতক্ষণ কন্ডাকশন ব্লক ফিক্সড ততক্ষণ আমার রিদম একরকম থাকবে, কিন্তু কন্ডাকশন ব্লক যদি ভ্যারিয়েবল হয়, ভ্যারি করতে থাকে, আমার রিদমও ইররেগুলার হয়ে যাবে তখন। বুঝা গেছে?
জি ভাই। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে আমি যদি একটা অ্যাট্রিয়াল ফ্লাটারকে ট্র্যাপ কিউ করি, রেট ইউজুয়ালি অ্যাবভ 120 থাকে, ঠিক আছে, 120 বা 100 এর উপর থাকবে, 100 এর উপরে থাকবে, ঠিক আছে, ইউজুয়ালি। রিদম, it can be both depending on the conduction block. POF পাবো, কিরকম POF পাবো? স প্যাটার্ন পাবো। তাহলে এই তিনটা দিয়ে আমার ডায়াগনোসিস কিন্তু ফ্ল্যাটারের শেষ। আর কিউআরএস কেমন হবে? ন্যারো ন্যারো হবে। কিউআরএস ন্যারো হবে, জাংশন দিয়ে ঢুকতেছে সুন্দর করে, হাইওয়ে দিয়ে ডিপোলারাইজ করতেছে, সো কিউআরএস ন্যারো হবে। আচ্ছা, এরপরে যেটা আসবে আমাদের লিস্টে সেটা হচ্ছে উনি, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন জীবনে যা অ্যারিথমিয়া দেখবেন, ঠিক আছে, মরার আগ পর্যন্ত, যদি কার্ডিওলজিস্ট না হন, অন্য কোনো স্পেশালিতে যান, ম্যাক্সিমাম অ্যারিথমিয়া দুইটা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর নয়তো হচ্ছে এসভিটি, এই দুইটাই আপনি পাবেন, ঠিক আছে, এই দুইটা নিয়ে আপনার দেখবেন যে আসবে, ম্যাক্সিমামই দেখবেন এই দুইটা। তো এখন যেটা নিয়ে হচ্ছে গিয়ে আলাপ করব, ফিব্রিলেশন, এবং এই ফিব্রিলেশনের মধ্যে প্রথমে আমরা দেখি যে কি হচ্ছে। ফার্স্ট অফ অল কি হয় এখানে, এখানে একটা মজার জিনিস হয়, মজার জিনিসটা এরকম হয়, একটা অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামের গায়ে অসংখ্য ছোট ছোট রিএন্ট্রি সার্কিট হয়। ফ্লাটারে একজন ছিল, একজন মাত্র, একটা মাত্র রিএন্ট্রি সার্কিট, সে ইম্পালস দিয়ে এটিয়ে ঝামেলা করতেছিলাম। ফিব্রিলেশনে অনেক, সবাই ডিপোলারাইজ করার চেষ্টা চালাচ্ছে অ্যাট্রিয়ামকে, সবাই ইচ্ছা মতো ইম্পালস দিচ্ছে, হ্যাপাজার্ডলি ইম্পালস দিয়ে অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করার চেষ্টা করতেছে। এত এত ইম্পালসের চক্করে অ্যাট্রিয়াম কি করবে? অ্যাট্রিয়াম আর কিছু করার নাই, সে না হয় ডিপোলারাইজেশন না হয় কন্ট্রাকশন, সে এক জায়গার মধ্যে কাপাকাপি করতে থাকে, জাস্ট কোনো কন্ট্রাকশনই করতে পারে না সে এই চক্করে পড়ে। এত এত সবাই ইচ্ছা মতো কারেন্ট দিচ্ছে, হ্যাপাজার্ড অবস্থা। অ্যাসোনোডো আর কিছু করে না, অ্যাসোনোডো ওদের ঢেউয়ের সাথে ভেসে চলে যায়। এই যে সবাই হ্যাপাজার্ডলি সৃষ্টি করতেছে, এই সবাই একটা করে পিওএফ বানাচ্ছে। এর প্রত্যেকটা পিওএফ এসে গেটম্যানকে নক করে, আমি নিচে যাব, কিউআরএস করতে চাই। তো এই যে সবাই এত হ্যাপাজার্ডলি ক্রিয়েট হচ্ছে, এখানে দেখা যায় রেট, যদি আমি সবগুলার রেট গণা শুরু করি, রেট 400 থেকে 800 পর্যন্ত উঠতে পারে এই ছোট ছোট পিওএফ গুলার রেট। এই সবাই এসে এভিনটকে টোকা দেয়, নিচে যেতে চাই, তো এভিনট তো সবাইকে যেতে দেয় না। আগে কি ছিল, একজন ফ্লাটারে একজন পিপিপিপি করতেছে, একটা সিকোয়েন্স ছিল। ফিব্রিলেশন কোনো সিকোয়েন্স নাই, যে যার মতো বানাচ্ছে, চারপাশে ছড়াচ্ছে যার মতো। যেহেতু সিকোয়েন্স নাই, এভিনট কখনো কাউকে যেতে দেয়, কখনো কাউকে যেতে দেয় না, নিজের মর্জি মতো যাচ্ছে আসতেছে, হোয়াট এভার, কোনো এখানে কোনো সিকোয়েন্স নাই, কোনো কিছু নাই। অ্যাজ এ রেজাল্ট রিদম অলওয়েজ, সূর্য যেভাবে পূর্ব দিকে উঠে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রিদম ইররেগুলার হবেই হবে, এটা বাধ্য, না হইলে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না। আচ্ছা, তাহলে আমরা ভাই এটা আরেকবার রিপিট করুন, কোন জায়গাটা বুঝেন নাই? এই যে ইরেগুলার হওয়ার ব্যাপারটা। আচ্ছা, ফিব্রিলেশনে অজস্র ছোট 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 রিএন্ট্রি সার্কিট, আর ফ্লাটারে ছিল একজন।
এই ছোট 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 হওয়াতে সবাই হ্যাপাজার্টলি ছোট ছোট, এবার ভোল্টেজ অনেক কম, সবাই ইচ্ছা মতো ডিপোলারাইজ করে ট্রাই করতেছে অ্যাট্রিয়ামকে, সবাই ইলেকট্রিক্যাল ইম্পালস ক্রিয়েট করতেছে। এই সবগুলো ইলেকট্রিক্যাল ইম্পালস এসে এভি নোডকে গেটম্যানকে নক করে যে সে নিচে ভেন্ট্রিকুলে যে কিউআরএস কমপ্লেক্স করতে চায়। বাট যখন এত 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 জিনিস হ্যাপাজার্টলি আসতে থাকে আমার এভি নোড তখন কোন সিকোয়েন্স খুঁজে পায় না, কাকে যেতে দিবে আর কাকে যেতে দিবে না। সে তখন মন খুশি মতো কোনোটাকে নিচে যেতে দিয়ে যে কিউআরএস করতে দেয়, কাউকে যেতে দেয় না। এই যে যাইতে দিচ্ছে আর যাইতে দিচ্ছে না, এটার কোনো রিদম রেগুলারিটি থাকবে না। সোজা কথা, এই জিনিসটা অলওয়েজ ইররেগুলার হবে। যদি ইররেগুলার না হয় ডায়াগনোসিস এফ হইতে পারবে না। ডায়াগনোসিস এফ হওয়ার জন্য রিদম ইররেগুলার হইতে হবে, ইট ইজ মাস্ট। তাহলে জি ভাইয়া বুঝতে আমরা যদি এটা ট্র্যাপ কিউ করি, রেট ইউজুয়ালি অ্যাবভ 100, রিদম অবশ্যই 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 ইররেগুলার। পি ওয়েভ, পি ওয়েভের চেহারা এরকম হইতে পারে। কিছু বোঝা যাচ্ছে? মনে হচ্ছে হিজিবিজি 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 হিজিবিজি। এই যে হিজিবিজি দেখা যাচ্ছে, এগুলো একটা নাম আছে, এগুলাকে বলে ফিব্রিলেটরি ওয়েভ বা শর্ট ফর্মে এফ ওয়েভ। ঠিক আছে, এই ওয়েভ গুলাকে, এই ধরনের পি গুলাকে হিজিবিজি। এবং মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য টাইম লিড টুতে, মনে রাখতে হবে কই দেখবেন, লিড টু। লিড টুতে আপনি দেখবেন যে কোনো পি ওয়েভ নাই, নো পি ওয়েভ, কিন্তু রিদম ইররেগুলার। কিউআরএস কেমন হবে? ন্যারো। কিউআরএস ন্যারো। দেখেন এখানে ওরা কোনো পি ওয়েভ দেখায় নাই, কিন্তু রিদম ইররেগুলার। এবার আমি একটা রিয়েলিটি ইস্যু করি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের। আচ্ছা, এই ছবিটাতে দেখেন, লিড টুতে দেখান, রেট কেমন? এটা কি আছে? না ভাইয়া। না কোথাও আছে, কোথাও নাই, কোথাও নাই, কোথাও আছে। সবগুলা যদি গণেন রেট দেখবেন 100 এর উপরে থাকবে। ঠিক আছে, যদি নর্মাল নিয়মে করেন। কারণ ইররেগুলার ক্ষেত্রে কি করতে হবে, 10 সেকেন্ড গুণে অথবা 6 সেকেন্ড গুণে 10 দিয়ে গুণ করতে হবে, অথবা 10 সেকেন্ড গুণে 6 দিয়ে গুণ করতে হবে। রিদম কেমন এটা বলেন? ইররেগুলার। পি ওয়েভ দেখা যাইতেছে, জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে। ছোট ছোট এগুলা কি পি ওয়েভ মিলে? তাহলে পি আর ইন্টারভেল কি? না, এটা তো পিয়ার না। অজবর হলো, হিজিবিজি হিজিবিজি। রিদম ইররেগুলার, কিউআরএস ন্যারো, পি এর জায়গার মধ্যে হিজিবিজি হিজিবিজি, অথবা দেখেও বুঝতেছেন না আছে কি নাই, তাহলে সেটা কি ডায়াগনোসিস? চোখ বন্ধ করে, ঠিক আছে, খেয়াল রাখবেন atrial fibrillation is one of the most common arrhythmia এবং এটার রিদম হচ্ছে ইররেগুলার। এসভিটি one of the most common arrhythmia, রিদম কি? এভিএনআরটি, এই
রেগুলার রেগুলার, রেগুলার পুরা হ্যাঁ। রেগুলার, 100% রেগুলার। তাহলে আপনি যদি দেখেন যে একটা ইররেগুলার অ্যারিথমিয়া সব সময় 1 নাম্বার ডায়াগনোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, 2 নাম্বার ডায়াগনোসিসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, 3 নাম্বারে যে অন্য কাউকে চিন্তা করবেন। ঠিক আছে, বুঝা গেছে? ভাইয়া এইটার রেটটা একবার বলেন, রেটটা কিভাবে বের করব? বুঝছে, গুনবেন 10 সেকেন্ডে কয়টা বিট আছে গুনে তারপর বের করবেন। কিন্তু কথা হচ্ছে আপনি যদি মাথায় বুদ্ধি থাকে কি করবেন বলেন? ইসিজির সাইডে দিয়ে লেখা থাকবে হ্যাঁ কত রেট, দেখে নিবেন। এত কষ্ট করে কে গুনতে যাবে? ওকে, এখানে কি দেখা যাচ্ছে? রিদম কেমন? রিদম রেগুলার। ইরেগুলার রেগুলার ইরেগুলার 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 ইররেগুলারলি ইররেগুলার। কিউআরএস ন্যারো, রিদম ইররেগুলার, ট্যাকিকার্ডিয়া আছে। ডায়াগনোসিস 1 নাম্বার এফ, পিও দেখা যাচ্ছে না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন 1 নাম্বার ডায়াগনোসিস, 2 নাম্বার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, 3 নাম্বারে যে থিংক অফ সামথিং এলস। আচ্ছা, এরপরে যাই। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে নিচে যে অবস্থান করে সেটা হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকুলার যে অ্যারিথমিয়া 3টা আছে টোটাল। 1 নাম্বার ভিটি, 2 নাম্বার ভিএফ। ভিটি আবার 2টা ভাগে ভাগ করা যায়, মনোমরফিক, পলিমরফিক। পলিমরফিকের আরেকটা নাম আছে টর্সাডে পয়েন্টাস, এটা হচ্ছে পলিমরফিকটা। এখন আমরা দেখি একটা ভিডিতে কি হয়। ভিডিতে যেটা হয়, ভেন্ট্রিকলের ওয়ালের বা ভেন্ট্রিকলের কেউ একজন মাথা গরম হয়ে যায়, সে বলে যে আমি বিদ্রোহ ঘোষণা করলাম, ভেন্ট্রিকল আজকে থেকে স্বাধীন বলে সে অটোরিদমিসিটি প্রপার্টির মাধ্যমে ইম্পালস দেওয়া শুরু করে ভেন্ট্রিকলকে, দিয়ে ভেন্ট্রিকলের মধ্যে যে কিউআরএস কমপ্লেক্স জেনারেট করে এবং বেচারা অ্যাসেনোড তখন দেখে যে ভেন্ট্রিকল কিছু মানতেছে না, নিজের মতো হচ্ছে কি সমানে চালায় যাচ্ছে তো চালায় যাচ্ছে তো চালায় যাচ্ছে। এই জিনিসটাকেই আমরা বলি ভিটি বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। মানে হচ্ছে ভেন্ট্রিকলের মাথা গরম হয়ে গেছে, ভেন্ট্রিকল পাগলামি করছে। তো এই যে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, আমাকে প্রথম কথা বলেন কিউআরএস কমপ্লেক্স কেমন হবে, ন্যারো না ওয়াইড? হোয়াইট হবে Very good. হোয়াইট QRS complex will be white. White QRS complex হবে, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, তাহলে এটা একটা ইউজুয়াল ভিটির চেহারা, যেখানে আপনি দেখবেন হোয়াইট কিউআরএস কমপ্লেক্স চলছে তো চলছে তো চলছে, এবং আপনি যদি আপনাকে বলে কোনটা কিউ কোনটা ইয়া কোনটা কি, আপনি মেক আউট করতে পারবেন না, বুঝবেন না, দেখলে এরকম লাগবে। এখানে কি কোনটা কিউ কোনটা আর কোনটা এস ডিফারেন্টলি বোঝা যাচ্ছে? না ভাইয়া বোঝা যাচ্ছে না। আচ্ছা, রিদম কি?
একদম রেগুলার। রেগুলার। রেগুলার মনে হচ্ছে ভাইয়া। রেগুলার রেগুলার রেগুলার, খেয়াল রাখবেন। ভিটি ইজ আ হাইলি রেগুলার, শুধু রেগুলার বললে ভুল হবে। রেগুলার রেগুলার, যদি ইরেগুলার হয় তাহলে সে ভিটি না, অন্য কোনো কিছু। ঠিক আছে, ভিটি ইজ অলওয়েজ রেগুলার, আর এএফ অলওয়েজ ইরেগুলার। ইরেগুলার। ঠিক আছে, দুইজন মানে অলওয়েজ অলওয়েজ, কোনো চেঞ্জ নাই। অ্যাজ ভিটিও অলওয়েজ রেগুলার। যদি অলওয়েজ রেগুলার না হয় সেটা অ্যাজ ভিটি মানে এভিয়ানারটি, এভিয়ানারটি না। ঠিক আছে, তাহলে ভিটি এবং এভিয়ানারটি সব সময় রেগুলার, এএফ সব সময় ইরেগুলার, কোনো ব্যত্যয় হবে না এটার। যদি হয় ডায়াগনোসিস এটা না, ডায়াগনোসিস চেঞ্জ। আচ্ছা, এখানে দেখেন তো কিওয়ার্ডস কেমন, ওয়াইড, ন্যারো, কি ওয়াইড। ওয়াইড। ঠিক আছে, এবার যদি আপনি চ্যাপকিউ করে দেখেন, রিদম রেগুলার, রেট হচ্ছে কি 100-র উপরে। ঠিক আছে, সেটা ডায়াগনোসিস, প্রথম ডায়াগনোসিস ভিটি। ঠিক আছে, চোখ বন্ধ করে। ওকে, এবার যেটা ভিটিতে কয়েকটা জিনিস পাওয়া যেতে পারে, সেগুলোকে একটু দেখা, এগুলা পাওয়া যেতে পারে, পাওয়া যাবে সেরকম না। ভিটিতে কি হচ্ছে, ভেন্ট্রিকল স্বাধীনতা ঘোষণা করে ফেলছে, একটা একটোপিক ফোকাস থেকে ইম্পালস ভেন্ট্রিকলকে চালাচ্ছে, এবং যেহেতু সে মাটির রাস্তা দিয়ে পাঠাচ্ছে, হাইও দিয়ে পাঠাতে পারতেছে না, কিউআরএস ওয়াই। কিন্তু উপরে তো আমার এসএ নোড কাজ করতেছে, সে অ্যাট্রিয়ামকে চালাচ্ছে, চালায় চালায় পি ক্রিয়েট করতেছে। কিন্তু এই পি যখন এভি নোডে আসে, এসে দেখা যায় ভেন্ট্রিকুলার কথা শুনে না, সে নিজেই ডিপোলারাইজড হয়ে বসে আছে। এই পি গুলাকে আপনি যে খুব সূক্ষ্মভাবে খুঁজেন, হয়তো খুঁজে পাইতে পারেন, ওরা দাগ দিছে যেগুলা পি 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 এর মতো চলতেছে, আর কিউআরএস কিউআরএস এর মতো চলতেছে। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে একটা নাম আছে, এটা এবি ডিসোসিয়েশন। আমরা বলি এভি ডিসোসিয়েশন হয়ে গেছে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ডিভোর্স, কেউ কারো কথা শুনে না। ঠিক আছে, এভি ভাইয়া এটা কমপ্লিট হার্ট ডিসোসিয়েশনটা, ব্লকে পেয়েছিলাম না? হ্যাঁ কমপ্লিট হার্ট ব্লকে পেয়েছিলেন এভি ডিসোসিয়েশন। তার মানে এই জিনিসটাকে আমরা কিন্তু বলি এভি ডিসোসিয়েশন, যে পিপি এর মতো চলতেছে, ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের মতো চলতেছে। এই জিনিসটা দুইটা জায়গাতে অ্যাকচুয়ালি পাওয়া যায়, একটা হচ্ছে ভিটিতে পাওয়া যায়, আর একটা হচ্ছে কি আমাদের উপরে ওই যে কমপ্লিট হার্ট ব্লক, এই দুইটা জায়গাতে পাওয়া যায়। ওকে, এটা একটা পাইতে পারি আমি। আরেকটা কি পাইতে পারি, মাঝে মধ্যে ধরেন এরকম হইলো, এরকম হইলো যে আমার সে একটা বিট ক্রিয়েট করছে, করে ধরেন এটা এই কিওয়ার্ডসটা করলো, করে পরেরটা পাঠাবে, প্রস্তুতি নিচ্ছে, ততক্ষণে আমার ভেন্ট্রিকল রিপোলারাইজড হয়ে গেছে, ইম্পালস নেওয়ার জন্য রেডি। সেই সময় ঘটনা চক্রে এখানে অ্যাসিনোড দিয়ে পি ক্রিয়েট করলো, এই পি তখন আসবে, এভিনোড দিয়ে আসলো, এসে দেখে কিরে আমার তো রাস্তা দেখি ক্লিয়ার, ভেন্ট্রিকল থেকে রিপোলারাইজড অবস্থায় আছে, সে তখন লুকায় ঢুকে গিয়ে ও বিট দেওয়ার আগেই একটা বিট দিয়ে ফেলবে। এই বিটের চেহারাটা ন্যারো হবে না ওয়াইড হবে, ন্যারো হবে। ন্যারো হবে। এই বিটের চেহারাটা ন্যারো হবে। এবং এদিকে দেখেন, দেখছেন একটা ন্যারো, এই বিটটাকে আমরা বলবো ক্যাপচার বিট, মানে হচ্ছে
অ্যাস্টেনোল ভেন্ট্রিকলকে পাকড়াও করছে। এমনিতে বিদ্রোহ ঘোষণা করছে, হঠাৎ করে পাকড়াও করতে পারছিল, পাকড়াও করে একটা বিট দিতে পারছিল, এটার নাম ক্যাপচার বিট। আরেকটা সিচুয়েশন দেখতে পারেন, সেটা হচ্ছে ও ইম্পালস দিয়ে শুরু করছে, ধরেন এতটুকু ডিপোলারাইজ করছে, ওই মুহূর্তে উপরের থেকেও একটা ওয়েভ রিপোলারাইজড রাস্তা পেয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে সে এদিকে ডিপোলারাইজ করলো, এদিকে এসে দুইজন মুখোমুখি মিলিত হইলো, হয়ে ডিপোলারাইজ করলো। মানে কি হচ্ছে? মানে হচ্ছে দুইজন একসাথে ফিউজড হয়ে গেছে, ফিউজড হয়ে গিয়ে ভেন্ট্রিকলটাকে ডিপোলারাইজ করছে। এই যে বিটটা, এটা চেহারা ও যখন একা ডিপোলারাইজ করতেছিল সেটার মতো হবে কিউআরএস এর চেহারা, না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। এই বিটটাকে আমরা বলি ফিউশন বিট। এই দেখেন এদিকে চেহারা কেমন ভগচক একটা অবস্থা হয়ে গেছে না, মানে বুঝে যাচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছিল। ঝামেলাটা হচ্ছে ওই উপর থেকে পিও ঢুকে গেছিল, ও শুরু করছে, পিও ঢুকছে, দুজনে মিলে হজবরল চেহারা করছে। আর এদিকে ও যখন রেডি হচ্ছিল এই বিটটা দেওয়ার জন্য, মাঝখান দিয়ে পিওএফ ফাঁকা মাঠে একটা গোল করে দিয়ে ভেঙে গেছে। ঠিক আছে, এগুলা হচ্ছে কি, এগুলা পাইতে পারেন বাট সবসময় পাবেন না। এগুলো তাহলে কেন পড়াইলাম? ভবিষ্যতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায়? যে একটা ভিটিতে এই তিনটা জিনিস পাওয়া যায়, জানা থাকলো। ঠিক আছে, এবং জানলেন যে কেন পাওয়া যায়। আচ্ছা, এই যে ভিটি দেখলাম এখানে, এই ভিটিতে কিউআরএস গুলার চেহারা গ্রসলি একই রকম না ডিফারেন্ট? একই রকম। একই রকম। একই রকম। এটাকে আমরা বলবো মনোমরফিক ভিটি। মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে আকার আকৃতি, চেহারা, সোজা কথা। এবং মনো মানে একটা, তা মনোমরফিক মানে একই চেহারার ভিটি। তার মানে পলি আছে একজন, পলিমরফিক, যার চেহারা ক্ষণে ক্ষণে পাল্টায়, সেইটার নাম, সেটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে টর্সাডে পয়েন্টাস। এটা হচ্ছে একটা পলিমরফিকের চেহারা। দেখেন একটা কিউআরএস থেকে আরেকটা চেহারা কোনো মিল নাই, অজবরল অবস্থা। এটাকে পলিমরফিক ভিটিও বলা হয় অথবা টর্সেডে পয়েন্টাস বলা হয়। টর্সেডে পয়েন্টাস কথাটা হচ্ছে ল্যাটিন, এটার মানে হচ্ছে টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্ট। অর্থাৎ কথার উৎপত্তি ভাবে, যদি আপনি মাঝ বরাবর একটা রেখা টানেন, এটাকে দেখে মনে হবে এই রেখার চারপাশে পেঁচাচ্ছে, সে দড়ির মতো পেঁচাচ্ছে, সেখান থেকে এই নামটা আসছে, টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্ট আর পলিমরফিক ভিটি বা টর্সেডে পয়েন্টাস যেটাকে বলা হয়। ঠিক আছে, এখানে কি হয়, ধরেন আপনার ভেন্ট্রিকলের ভিটিতে, মনোমরফিক ভিটিতে আমরা দেখছি একজন কিউআরএস করতেছে। এখন কোনো কারণে ভেন্ট্রিকলের সবাই পাগল হয়ে গেছে, যারা যারা আছে সবাই পাগল, কখনো এখান থেকে রিদম দিচ্ছে, কখনো এখান থেকে দিচ্ছে, কখনো সে দিচ্ছে, কখনো সে দিচ্ছে। এবার এক একবার যদি এক একজন রিদমটাকে ইনিশিয়েট করে ভেন্ট্রিকলের মধ্যে, কিউআরএস এর চেহারা কেমন হওয়া উচিত? প্রতিবার একই রকম থাকবে না ডিফারেন্ট হবে? প্রতিবার ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। প্রতিবার ডিফারেন্ট হবে, কারণ এখান থেকে হইলে ডিরেকশন এদিকে, এই কোণার থেকে হইলে ডিরেকশন এদিকে, মাঝখান থেকে হইলে সে এদিকে পাঠাবে ভেক্টরকে, ওইদিকে পাঠাবে ভেক্টরকে, প্রতিবার চেঞ্জ হবে ভেক্টরের চেহারা। এবং এই জায়গাতে সেম কথাই হচ্ছে। এবার একটু চিন্তা করেন, এমন কোন কন্ডিশন আছে যেটা হচ্ছে পুরো ভেন্ট্রিকলকে এফেক্ট করতে পারে, সবাইকে? ভেন্ট্রিকল তো একটা বিশাল বড় জিনিস।
আচ্ছা, সবাইকে এফেক্ট করতে হলে ঝামেলাটা হইতে হবে গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে সবার মধ্যে যে জিনিসটা কমন, সেখানে ঝামেলা। একটা ডিপোলারাইজেশন প্রসেস বা একটা রিপোলারাইজেশন প্রসেসে কি হয় অ্যাকচুয়ালি, আমরা দেখি যে সোডিয়াম পটাশিয়াম এগুলা বেরোচ্ছে, ঢুকতেছে, বেরোচ্ছে, এই তো, তাই না? এই কাজটা চলতেছে। তার মানে এই যে ইলেকট্রোলাইটের যদি লেভেলে কোনো ঝামেলা হয়, সবাই একসাথে এফেক্টেড হবে, তাই না? জি ভাইয়া। ভেন্ট্রিকুলার সব সেলকে ইফেক্ট করবে। সে কারণে এই টর্সারি পয়েন্টাসের কমন কজ হচ্ছে হাইপো ক্যালেমিয়া মানে হাইপো পটাশিয়াম, হাইপো ক্যালসিমিয়া মানে ক্যালসিয়াম, হাইপো ম্যাগনেসিমিয়া মানে ম্যাগনেসিয়াম। এই তিনটা জিনিস হইলে বা এটার মধ্যে যে কোনো একটা হইলে আর কি এই জিনিসটা হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। এবং সেই সাথে কিছু ঔষধ, যে সকল ওষুধ হচ্ছে গিয়ে টর্সারি পয়েন্টাস বা পলিমরফিক ভিটি হবার সম্ভাবনা বাড়ায় দেয়। বলেন তো সারা পৃথিবী জুড়ে কোন ওষুধ নিয়ে এখন কন্ট্রোভার্সি? হাইড্রোক্সিক্লোরোকুইন হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে। এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন, এই হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপর হচ্ছে এজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে অ্যামিওড্যারন, এমিট্রিপটাইলিন, তারপর হচ্ছে আমাদের কুইনোলন গ্রুপের যে সকল অ্যান্টিবায়োটিক আছে সেগুলা, এরকম আরো অনেকে আছে। এরা সবাই এই জিনিসটা হবার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওদের সাইড ইফেক্টই হচ্ছে এটা, ওরা এই ভেন্ট্রিকুলার সেলগুলার মাথা খারাপ করে দিতে পারে। এবং হাইড্রোক্সিক্লোরোকুইন সাথে একটা নাম বলছি এজিথ্রোমাইসিন, মাঝে দিয়ে কি হয়েছিল, সবাই মুড়ি মুরগির মতো এই দুইটা জিনিস কম্বিনেশন করে খাইছে। এটা একটা জিনিসই রিস্কি, তা আবার দুইটা কম্বিনেশন করে খাইছে, ঠিক আছে? সেই জন্য সবাই এত এটা নিয়ে মাথা গরম হয়ে গেছে, কার্ডিওলজিতে সহ যারা কনসালটেন্ট সহ মাথা গরম হয়ে গেছে যে এটা খাচ্ছে, এরপর দেখা যাবে অ্যারিথমিয়া নিয়ে হসপিটালে ভর্তি, ঠিক আছে? তাহলে একটা টর্সাডের চেহারা কেমন হবে দেখি, ঠিক আছে? আচ্ছা, টর্সাডেটা আমার এখানে নাই, সাথে দিব, সমস্যা নেই। ওকে, এরপরে যেটা আসতেছে আরেকটা লাস্ট, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখানে কি হয়? অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হচ্ছিল বলেন? ইররেগুলার রিদম, ইরেগুলার না, ইয়াটা বলেন, প্যাথোফিজিওলজি বলেন। অ্যাট্রিয়ামের গায়ে কি হচ্ছিল? অনেকগুলো সবার মাথা পাগল হয়ে গেছে। অনেকগুলা ছোট 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 ইলেকট্রিক্যাল সার্কিট ক্রিয়েট হয়ে অল্প অল্প করে কারেন্ট জেনারেশন হচ্ছিল। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে সেম জিনিসটাই হয় ইন দা ভেন্ট্রিকুলাম, ঠিক আছে? ভেন্ট্রিকুলার মধ্যে ফিব্রিলেশনের মতোই সেম জিনিসটাই হচ্ছে, ছোট 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 অসংখ্য ইলেকট্রিক্যাল সার্কিট জেনারেট হচ্ছে, ওরা নিজেদের মতো কারেন্ট প্রডিউস করতেছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, পুরো ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারে না, সে জায়গার মধ্যে দ্বারা কাঁপাকাঁপি করতে থাকে, শেষ। কারণ সবাই ইচ্ছা মতো এদিকের সেলগুলাকে ডিগ্রি, সবাই ইচ্ছা মতো হজবরল অবস্থা পুরো। তো এটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে হার্ট বন্ধই হয়ে গেছে অ্যাকচুয়ালি, সাথে সাথে সিপিআর স্টার্ট না করলে পেশেন্ট ডেড। তো এটা হচ্ছে এমন একটা অ্যারিথমিয়া যেটা মৃত্যুর সময় ফিব্রিলেশন হবে সবার লাস্ট, তারপরে স্ট্রেট লাইন হয়ে হার্ট ইজ অফ। এটাই হচ্ছে ফিব্রিলেশন। চেহারা কেমন হবে? দিস ইজ দ্য চেহারা। এবার এখানে একটু কনফিউশন হইতে পারে দুইটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ভিএফ ভার্সেস টর্সারি।
এটা নিয়ে কনফিউশন হয় অনেকের। এই ইস্যুটা দেখেন। আচ্ছা, কতটুকুতে ভিএফ আর কোথা থেকে হচ্ছে কতটুকুতে টর্সাডে, তারপর কোথা থেকে ভিএফ শুরু হয়েছে বলতে পারবেন? একটা জিনিস খেয়াল রাখবেন, টর্সাডেতে বা পলিমরফিক ভিটিতে এক একবার এক একজন ইম্পালস দিচ্ছে, বাট যখন যে ইম্পালস দিচ্ছে সে কিন্তু ভেন্ট্রিকলটাকে ডিপোলারাইজ করতেছে। অ্যাজ এ রেজাল্ট যে ভোল্টেজটা ক্রিয়েট হবে বা যে কিউআরএসটা ক্রিয়েট হবে সেটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণেরই ভোল্টেজ থাকবে। আর ভিএফ এ কি হচ্ছে, সবাই কাপাকাপি লাগাইছে, সবাই ইচ্ছা মতো ডিপোলারাইজ করতেছে, যে যার মতো যেদিকে খুশি করতেছে। ফলাফল যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেটার পরিমাণ সিগনিফিকেন্টলি লো থাকবে। তাহলে এই স্টেপেই দেখেন ভোল্টেজ একেবারে লো হওয়া শুরু করছে কখন থেকে? লাস্ট পার্টের আগে দিয়ে টর্সাডি হচ্ছিল, হইতে হইতে সেটা ভিএফ এ চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া আরেকটু রিপিট করেন। দেখাচ্ছি, দাঁড়ান। এখানে এই দেখেন টর্সাডে পয়েন্টার্স, টর্সাডে পয়েন্টার্স সেটা ভিএফ এ বদলা গেছে। এরপর চিকিৎসা না করলে স্ট্রেট লাইন হয়, রোগী নাই। এবং এটার ভোল্টেজ দেখেন কত কম, আর এটার হাইট দেখেন, মানে এখানে অবভিয়াসলি কারেন্ট বেশি আছে এই জায়গার তুলনায়। এটাই পার্থক্য। ডিসঅর্গানাইজ দেখেন, এখানে তো কিউআরএস বোঝা যাচ্ছে, এই জায়গায় দেখেন হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। তাহলে হিজিবিজি মানেই হচ্ছে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইউ হ্যাভ হিজিবিজি, আর ভেন্ট্রিকুলার হলে দ্যাট ইজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। সমস্যা নাই, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের পেশেন্ট মানে আপনার কাছে চেম্বারে আসবে না, কারণ সে তখন ফিব্রিলেশন মানে রোগী আনকনশিয়াস, শ্বাস টাসও নিচ্ছে না, মানে ডেড, ভার্চুয়ালি ডেড, যদি না আপনি সিপিআর দেন। ওকে, এবার একটা জিনিস পড়াবো, ডাব্লিউপি। বুঝছেন কি? কতক্ষণ ক্লাস হবে? আর তো বেশি নাই। আচ্ছা যান, তাহলে আজকে আর বাড়াবো না, এখানেই শেষ। কালকে একটা ক্লাস নিব, ক্লাস একটা বেড়ে গেল আর কি। তবে সবার মনে মাথা গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে। বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু আগের গুলো মনে নাই। আচ্ছা, আরেকটা ক্লাস হলে ভালো হবে। একটা ক্লাস হলে ভালো হয়। জি ভাইয়া। আপনাদের কালকে সকালে কি ক্লাস আছে? ভাইয়া সকালে কালকে ক্লাস করি। জি আমি ভাইয়া। এটাই জিজ্ঞেস করতেছি, 12টা থেকে ক্লাস আছে কার কার? ক্লাস আছে না ভাইয়া আছে কোনো ক্লাস ভাইয়া। নাই। 12টা থেকে ক্লাস আচ্ছা, করতে পারবেন ভাইয়া। কয়জন আর পারবেন না কয়জন? ভাইয়া 12:30 অবধি ক্লাস আছে। 12:30 পর্যন্ত ক্লাস আছে। আচ্ছা, কালকে এক কাজ করেন, 2টা থেকে, ঠিক আছে? আর আসলে 1 ঘন্টার পড়া বাকি আছে আর, তো কালকে 2টা থেকে 3টা 3:30 পর শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।